আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখান থেকে শুনছেন অনেক অনেক ভালো আছেন। এবং আপনাদের সবাইকে ডেফিনেটলি স্বাগতম। আমাদেরকে দেখে অনেক বেশি বেশি ভালো আছেন, অনেকদিন পরে আমরা ব্যাক করছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা অনেকদিন পর ব্যাক করছি। আমরা প্রত্যেকবার বলি যে আমরা কন্টিনিউ করব, এরপর আমরা প্যারা খাই অনেক ভার্সিটির, বাট তাও আমরা হচ্ছে আজকে 15th এপিসোডে আমরা ব্যাক করলাম। দেখতে দেখতে আমরা আসলে অনেক দূর আগে যেতেছি ভাই। 15th এপিসোড, ও আমি আর আপনি অনেকদিন পর মানে আমাদের থট স্পট অরিজিনালস করতেছি তো। সো আমার কাছে মনে হইতেছে অনেক দিন পর বসছি আমরা, তাই না? এখন আমরা একটা ইটস নেটফ্লিক্স অরিজিনালস, এরকম একটা থট স্পট হ্যাঁ, অরিজিনালস এর এরকম ইন্ট্রো দিব থট আসলে স্পট, এখানে। থট স্পট অরিজিনালস কিছু হ্যাঁ একটা যাবে। হ্যাঁ, এবং ফ্রেম ভর্তি ভর্তি, মানে ফ্রেমে মানে থাকে না, মানে নিজের নিজের চেহারাটা একটু বড় করে দেখা যাচ্ছে, এতদিন ছোট করে দেখা যেত তিনজন থাকলে বা চারজন থাকলে, বাট স্টিল গেস্ট থাকলে আলাদা পার্সপেক্টিভ পাওয়া যায়, ওই ব্যাপারগুলো অন্যরকম, এই ব্যাপারগুলো অন্যরকম, সো সবকিছু সব দিক থেকে বেস্ট। হ্যাঁ এক্স্যাক্টলি। আর আজকে হচ্ছে আমরা এমন ভাবেই আড্ডা দিতে বসছি যে সবসময় আমি আর রিমেন ভাই হচ্ছে বাইরের কোনো একটা জিনিসের উপর আমাদের থট, কারেন্ট কোনো একটা ইস্যুর উপর আমাদের থট আমরা দিতে চাই। আজকেও সেটা দিব, বাট মোস্টলি আজকে যেটা থাকবে, আমরা একজন আরেকজনের ইন্ট্রোস্পেক্ট করব। আমরা একটু একজন আরেকজনের লাইফ নিয়ে আমাদের অনেক জিজ্ঞাসা। সো আমরা চাচ্ছি যে আজকের এই আড্ডাটা সেটা নিয়ে হোক। সো সবকিছুর আগে রিমেন ভাই, আপনার আজকে সারাদিন কেমন গেল বলেন? কি কি করলেন আজকে সারাদিন? আহ কিছুই করি না, সকাল এক্সাম ছিল একটা, so সকাল থেকে উঠে একটু পড়ছি, ইউনিভার্সিটি গেছি। আহ বাসায় আসার পথে দেখলাম যে দেশে সবকিছু খুলে দিছে, বাস ট্রাক এই সেই, এবং তেলের দাম মানে হুম। বাড়ছে, বাস ভাড়া বাড়ায় দিছে, ব্যাপারটা বেশ ডিস্টার্বিং লাগছে আমার কাছে, এটা নিয়ে একটু অনলাইনে র্যান করলাম। এই তো, আর কিছুই না, জাস্ট চোখ খুলে রাখা কষ্ট হয়ে যেতেছে, হটস্পট করতেছি দেখা এত লাফাচ্ছি, আমি কোনো কাজই এখন করতে পারতাম না, বেশ টায়ারিং ডে গেছে আমার জন্য। সো এই তো ঘুমাবো। তোর কি অবস্থা? তোর আজকের দিন কেমন গেছে? আমার আজকে দিন ভালোই গেছে। ভার্সিটি মানে সকালবেলা ঘুম থেকে উঠছি, একটা ক্লাস ছিল আমাদের তো অনলাইন। সো একটা ক্লাস ছিল, পরে নোটিফিকেশন চেক করে দেখি যে ক্লাসটা পোস্টপন্ড হয়ে গেছে, ফোন রেখে আবার ওফ, ঘুম দিছি। ওফ। আবার উঠছি, তখন আরেকটা ইয়াল্লা। মানে তখন আসলে একটা ক্লাস ছিল, ক্লাস টেস্ট করে বিকেলে একটু বের হইছি। ঢাকায় শীত পড়ছে, সো আমিও আজকে একটু হালকা পাতলা উইন্টার শপিং টপিং করতে বের হইছি। সো নাইস নাইস। এইটাই আর কি। না, শপিং করলে অনেক রিফ্রেশিং লাগে, মানে খুব একদিক থেকে ভালো লাগে যে হ্যাঁ নতুন জিনিস কিনতেছি বা শপিং করতেছি, এই জিনিসটা খুব জোস লাগে। আবার এই যে টাকা দেওয়ার সময় আবার মনে হয় যে আরে গেল এই তো টাইপের। শুধুমাত্র তোর শপিং যেগুলো কি করছস ওইগুলা কেনার পরে, তোর জামা কাপড়ের কথা যদি বলো, তোর যদি কমফোর্ট লাগে, মানে তোর যদি শীত আটকায়, বা তোর হুম। থাকে না যে পায়ে একটা জুতা কিনছস এতদিন ধরে পরে যাচ্ছ, যেটার জন্য পায়ে অনেক ব্যথা পাইতি, এখন একটা কিনছস খুবই স্মুথ, সো ওইটা হচ্ছে হুম। আমার কাছে মনে হয় শপিং এর মধ্যে একমাত্র ফ্যাক্টর যেটা তোর আহ এই চেক এন্ড ব্যালেন্সটাকে মিটিগেট করে দিতে পারে, মানে টাকার কষ্ট ভুলে যেতে পারে। এছাড়া সবসময় কিন্তু টাকা দিতে আমাদের কষ্ট এক্স্যাক্টলি। হয়। আমি একটা ভিডিও করছিলাম যে প্রত্যেকবার বেশি। হ্যাঁ হ্যাঁ বললাম যে প্রত্যেকবার পরার পর যখন মনে হয় যে না কমফোর্টেবল লাগতেছে বা আমাকে হ্যাঁ, দেখতে ভালো লাগতেছে, প্রত্যেকবার যখন নিজেই নিজেকে বলবো যে ভাই জিতছি, তখন ওই টাকার কষ্টটা থাকবে না আসলে। এক্স্যাক্টলি। একটা অনেকে একটা কথা বলে যে আহ, কোনো জিনিস কেনার পরে জিতছি নাকি ঠকছি এটা হিসাব করতে না, অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা এরকম যে জিতছি জিতছি হুম ঠকছি হুম হিসাব হুম। করে না। ট্রু ট্রু জাস্ট ট্রু। যদি তোর কমফোর্ট লাগে, তোর থার্ড মানে তোর সাবকনসিয়াস মাইন্ডই তোকে বলবে যে না ঠিক আছে, ইট ওয়াজ ওয়ার্থ ইট। হুম। আর যদি খারাপ লাগে তাহলে তো আরেকটা লেসন দিয়ে দিবে যে না, এখান থেকে কিছু কিনা যাবে না, বা নেক্সট টাইম এগুলা দেখে কিনতে হবে। সো এটাই হুম। এক্স্যাক্টলি। আসলে, মানে আমার কাছে মনে হয় যে জীবনে আসলে তুই কত জায়গায় জিতবি, ঠকবি আসলে, কেনাকাটা কইরা আসলে কতখানি বা তুই জিতবি। অনেক কিছু মনে হয় কি যে অনেকে ধর যে আহ আহ অনেক সময় আমার কাছে মনে হয় যে একটা ফেক সেন্সে থাকে যে আমি মনে হয় জিতছি কেনাকাটা করে, But আসলে কি ওরা জেতে, দেখা যায় যে সে আহ আহ এতে দেখছে পণ্যটার দাম 2,000 টাকা, সে বিতে ওইটা 1,000 টাকায় কিনা ভাবছে জিতছে, বাট দেখা যাচ্ছে সি পয়েন্ট ওইটার দাম আছে 500 টাকা, তো সে কিন্তু মনে করতেছে সে জিতছে, বাট আসলে সে কিন্তু হারছে। সো আসলে জিতা আবার হারা এই যে বেচা কেনার ক্ষেত্রে জিতা হারার ব্যাপারটা কি, আপনার যদি জিততে হয় বিক্রেতাকে হারতে হবে, আবার এটাই বিক্রেতার জিততে হলে আপনার হারতে হবে, মানে এইটা এটাই আসলে একটা ব্যাপার কি, উই শুড চেক যে আমরা আসলে কোথায় বার্গেইন করতেছি। আমি ওইদিন খুব জোস একটা জিনিস দেখলাম, এটা মিম বলবো না বাট মিমের মতো ওটা করছে যে একটা জায়গা হচ্ছে কেএফসি, যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স, যারা। যমুনা ফিউচার পার্কের ছবি দিছে, যারা, হ্যাঁ এই জায়গাগুলো ছবি দিয়ে হচ্ছে বলছে যে বার্গেন হেয়ার। তারপর নিচে লেখছে, নিচে হচ্ছে বিভিন্ন ফুটপাতের স্টল গুলা ছবি, তারপর পাশে লেখছে নট হেয়ার। এইটাই আর কি, মানে
কারা জিততেছে কারা হারতেছে দ্যাট ম্যাটার্স। আসলে এমন এইটা আসলে একটা লাইফ লেসনের মধ্যেই বুঝছো সেসব ব্যাপারগুলো থেকে যায়। তো একটা জিনিস খেয়াল কর যে ডমিনোজের নিচে আহ, অনেকে রিক্সা ভাড়া নিয়ে বার্গেন করে, আবার ডমিনোজে উঠেই যখন একটা পিজার দাম 800 টাকা দেখে তখন বলে যে এরা ইন্টারন্যাশনাল চেইন, এই জন্য দাম বেশি, সো মানে জাস্টিফাই করার ট্রাই করে, বা বলে যে ডমিনোস দাম তো বেশি হবে। উইথ ডিউ রেসপেক্ট টু ডমিনোজ এন্ড আদার, আমি আসলে ডমিনোসকে এখানে মিন করতে চাই নাই, আমি যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল চেইন বা 5 স্টার 3 স্টার 2 স্টার রেস্টুরেন্ট, মানে সোজা কথা এসি রেস্টুরেন্ট, মানে যেগুলোর মধ্যে এসি আছে, কাচ ঘেরা এসির জায়গা। তো আমরা কাচের মধ্যে আর এসির মধ্যে ঢুকলেই কেন জানি বেশি দামটাকে জাস্টিফাই করে ফেলে, আর বাইরে আসলে আমাদের যত ধরনের, আসলে এটা আসলে তোর ইয়াটা আর কি, ক্লাসের ব্যালেন্সটা। মানে আসলে তোর রাস্তায় যখন তুই থাকিস তখন সবাই তোর নিচের ক্লাসের থাকে, আর যখন তুই কাছের ভিতরে যাস তখন তোর ইদার তোর সমান বা তোর উপরের ক্লাস থাকে। এবং মানুষের রোগে এটা যে উঁচু ক্লাসকে মানুষ সবসময় অ্যাপ্রিসিয়েট করে আর নিচু ক্লাসকে ডেপ্রিসিয়েট করে। সো ইজ নট অ্যাবাউট রিক্সা পোলা, ইজ নট অ্যাবাউট দ্য ডমিনোস। আমরা জন্মগতভাবে মনে হয় মানুষ এরকম যে আমরা উপরের ক্লাসকে অ্যাপ্রিসিয়েট করি, দাম যদি বেশিও রাখে, না 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 এটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা তো জোস, এটার জন্য এর দাম বেশি, জাস্টিফাই করি। আর রিক্সাওয়ালা 5 টাকা বেশি চাইলে না 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 ও তো খারাপ কাজ করছে। হুম, এটাই। সো দ্যাটস আ থিং। সো আমি আসলে ভাই মানে আজকে আমরা যেটার জন্য বসছি, আর হুম হুম আমার অনেক দিন ধরে আপনাকে আস্ক করার অনেক কোয়েশ্চেন জমে আছে। হুম সো ফার্স্টে আমি স্টার্ট করব যে আমি ফার্স্ট অফ অল আপনার যেই স্টার্ট আপটার সাথে আমি অ্যাকোয়েন্টেড হয়েছি ওইটা হচ্ছে ওজন। হুম হুম। এটা নিয়ে আমার অনেক ভেগ আইডিয়া আছে। সো ইফ ইউ কাইন্ডলি শেয়ার দ্য আইডিয়া যেটার আপনার ওজনের পিছনে কাজ করছে, আর অলসো মোটিভেশনটা, এই এই জিনিসটা নিয়ে কাজ করার কেন ইচ্ছা হয়েছে আপনার? আচ্ছা, তো তুই তো জানিস যে আহ, এখন বর্তমানে আমাদের প্রাইম মিনিস্টার স্টিল ওইখানে আছেন, যে আমাদের ক্লাইমেট যে কি বলে এটাকে, ক্লাইমেট কনফারেন্স হচ্ছে কোপেনহেগেন 26 যেটাকে বলে। সো COP26 হচ্ছে কিছুদিন আগে প্যারিস জলবায়ু সম্মেলন আই গেস হয়ে গেল। সো এই সব বিষয়গুলোর উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ক্লাইমেট অ্যাকশনটাকে কিভাবে মানে ক্লাইমেট চেঞ্জের ইয়াটাকে কিভাবে কমানো যায়। ইভেন তোর তুই যদি ইউনাইটেড নেশনস এর SDG 13 দেখিস, SDG 13 এটা বলা আছে যে টেক আর্জেন্ট অ্যাকশন টু কমব্যাট দ্য ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন আর্থ। সো ঘুরে ফিরে কিন্তু আমরা সবাই বুঝতেছি যে ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটা ইনএভিটেবল, এবং এটা আসলে আহ, এটার একটা বেশ বড় রকমের ইম্প্যাক্ট আমাদের উপর পড়তে আছে। কিন্তু আমরা এটাও বুঝি যে আমরা যেই পর্যায়ে এসে দাঁড়াইছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে, এখন আসলে কোনো কিছু থামানোর উপায় নেই। রাইট, এখন ধর এসির কারণে ইয়া হয়, ওটা কি হয়, আহ মানে তোর গ্রিন হাউস গ্যাস এমিশন হয়, গাড়ি ঘোড়া থেকে হয়। এখন তুই কি বলতে পারবি যে ভাই আপনি এসি ছাড়া থাকেন? উল্টা তুই কিন্তু আর এসি চাবি, তোর যদি এমন কিছু টাকা হয়, তোর ঘরে যদি এখন এসি না থাকে, হাইপোথিসিস এসি না থাকে, তুই কিন্তু একটা এসি লাগাবি। এটা সবাই করবে, সবাই কমফোর্ট চায়। তো আমরা কখনোই এমন হবে না যে এসি ছিল এসি বন্ধ হয়ে গেছে ক্লাইমেটের কথা চিন্তা করে, বা গাড়ি ঘোড়া কমাবেন, এটা সম্ভব না আসলে এটা ঠেকানো। সো আমাদের মোটিভেশনটা আসলে ওই জায়গা থেকে আসে যে একদিকে যেরকম ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট গুলো ইনএভিটেবল, আরেকদিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং এসব গ্রিন হাউস গ্যাসের এমিশনটা ইনএভিটেবল। সো আমরা চাইছি দুইটাকে কনস্ট্যান্ট রেখে কিভাবে আমাদের গোলটা, যে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটাকে কমব্যাট করার যে গোল, সেটা কিভাবে অ্যাটেইন করা যায়, এবং আই গেস ওইখান থেকে ওজনের জন্ম। তো এই প্রোডাক্টের পিছনে যে বিগ ব্রেইন বা মাস্টার মাইন্ড, যে সেটা হচ্ছে ও হচ্ছে আমার মামাতো ভাই। সো ও বেসিক্যালি এটার ইঞ্জিনিয়ারিং একটা করছে, ও মূলত প্রোডাক্ট ইনভেন্টও করছে, ও আহ, সবকিছু ডেভেলপ করছে। ও তো ও হচ্ছে, আমি হচ্ছে শুরু থেকে সবসময় ওকে ওর আইডিয়া গুলার ভ্যালিডেশন ও আমার সাথে শেয়ার করে। সো ভ্যালিডেশন, এটাকে বিজনেসে রূপান্তরিত করা যায় কিনা, কিভাবে যায়, কেমন, কেউ সবসময় আমার সাথে ওইভাবে শেয়ার করে। সো ও ওজন বানানোর পরে এরকম আমার সাথে শেয়ার করলো যে এরকম। তো আমি দেখলাম যে ব্যাপারটা বেশ নাইস, যেহেতু আহ দুইটা জিনিসকে কনস্ট্যান্ট রেখে আমি সলিউশনটা নিয়ে আসতে পারতেছি। আমি যদি কাউকে গিয়ে বলি যে ভাই আপনি গাড়ি চালায়েন না, তাহলে হচ্ছে এইভাবে হবে, কেউ কিন্তু শুনবে না। রাইট, সো ভায়াবল, ব্যাপারটা ভায়াবল লাগছে আমার কাছে, যে না সবকিছুই চলবে বাট উই উইল মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট, মানে বাজে ইম্প্যাক্ট আর কি, খারাপ ইম্প্যাক্টটা। সো তখন আমার কাছে বেশ ভায়াবল লাগছে। তারপর এটা নিয়ে আমরা কাজ করি, এমভিপি একটার পর একটা বানাইছি, পাইলট টেস্ট করছি, বিসিএসআইআর এ গেছি, ওইখান থেকেও পজিটিভ রেজাল্ট পাইছি। তো সবকিছু মিলে দেখলাম যে ব্যাপারটা আসলে কাজ করতেছে।
এই আর কি, এইটাই আসলে ওজোনের একদম ছোট্ট করে বলতে গেলে গল্প। বাট ব্যাপারটা যেটা হয় যে ক্লাইমেট ইম্প্যাক্ট বা ইভেন সোশ্যাল ইম্প্যাক্টের ব্যাপারগুলোর গ্রোথ অনেক স্লো থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মানুষ অত ডিরেক্টলি কানেক্ট করতে পারে না। তোর বাসায় যদি এখন উপর থেকে পানি পড়া শুরু হয়, এটার অ্যাকশন রাত 2টা বাজে যদি পড়ে, রাত 3টা বাজে, 3টার মধ্যে তোরা এটার অ্যাকশন নিবি। ফোন দিয়ে যে এই এখানে এটা হচ্ছে, বাড়িওয়ালাকে ফোন দিবি, দারোয়ানকে ফোন দিবি, প্লাম্বারকে ফোন দিবি। বাট একদিন যে ক্লাইমেট চেঞ্জের কারণে যে আমরা আসলে পানিতে ভাইসা যাবে আমাদের চারপাশ, এটা আমরা ফিল করি না, কারণ এটা আসলে 50 বছর পরে হবে। সো এত লং টার্ম হ্যাজার্ড সম্পর্কে আমাদের ব্রেন আমাদেরকে অত অস্থির করে তোলে না, যত না 2 ফোঁটা পানি পড়লে হইতো। 2 ফোঁটা পানি কেন, ভাইসা যাবে, ঢাকা বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে, এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। সো এটা আর কি, এটার জন্য অনেক বাধা, মানুষ আসলে বুঝতে চায় না। এডুকেশনের একটা ব্যাপার আছে, আর একটা ব্যাপার হচ্ছে তোর আমাদের এফিসিয়েন্সি ওটাও বাড়াইতে হবে, এটাও একটা ব্যাপার। সবকিছু মিলে প্রোগ্রেসটা একটু স্লো। বা ওজন সম্পর্কে যারাই শুনছে বা জানছে তারা হয়তো খেয়াল করছে যে ওজন নিয়ে মাঝে মাঝে কথা হয়, মাঝে মাঝে কথা হয় না। বিকজ মাঝে মাঝে আমাদের কাজ থেমেও থাকে। যেমন বর্তমানে আমাদের যে লেটেস্ট এমভিপিটা আছে, ওইটা হচ্ছে একটা ইয়ার জন্য থেমে আছে, মানে এই করোনার সময় থামছে কাজটা। সেটা হচ্ছে আহ, মানে গ্রিন হাউস গ্যাস এমিশন যেটা দিয়ে টেস্ট করে, সেই টেস্টের যন্ত্রটা বাংলাদেশে খুবই রেয়ার। মানে আমরা অনেক এনভায়রনমেন্টাল ক্লাবে খোঁজ নিছি, পাই নাই। এটা বিসিএসআইআর এর ছিল, বাট বিসিএসআইআর এও আমরা কন্ট্যাক্ট করতে পারতেছিলাম না, কারণ অনেক চলাচল রেস্ট্রিক্টেড হয়ে গেছিল। সো সবকিছু মিলে আর কি ব্যাপারগুলোর প্রোগ্রেস অনেক স্লো। বাট আমি যেটা বিলিভ করি যে একটা টাইমে গিয়ে ওজন উইল বি এ ভেরি গুড অ্যাডিশন টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ গ্লোবালি, নট অনলি ন্যাশনালি, গ্লোবালি। সো এই তো, ওজন নিয়ে মোটামুটি একটু এতটুকুই। সে ব্যাপারটা খুবই ভাল লাগছে, কারণ হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ এই ব্যাপারটা যেমন ইনএভিটেবল, ওই রকমই কিন্তু ব্যাপারটা আননোটিসড। ওই যে হুম আপনার এই কথাটা আসলে সাম আপ করে যে হ্যাঁ, এখন যদি আমার এই ইয়া থেকে, আমার বিল্ডিং এর দেয়াল থেকে যদি আস্তে আস্তে পানি পড়তে থাকে কোনো একটা ওই ইয়ার পাইপের ইয়ার জন্য, তখন হচ্ছে আমি অবশ্যই মিস্ত্রি ডাকবো, ঠিক করাবো, এই সে মাথা খারাপ হয়ে যাবে যে আমার রুম ভিজে যাইতেছে। বাট বাংলাদেশ 50 বছর পর ডুবেও যাইতে পারে, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে এটা একদম সমুদ্র, কি বলবো, মানে একটা সাগরের তীরবর্তী একটা দেশ। সো এটা অনেক রিপোর্টসেও আসছে, বাট আননোটিসড, কারণ এই যে ক্ষতিটা এটা অনেক স্লো। দ্যাটস আওয়ার লাইফ বেসিক্যালি, আমরা কখনোই স্লো ড্যামেজটাকে পাত্তা দেই না, ইভেনচুয়ালি কখনোই না, ওটাই সবচেয়ে বড় ক্ষতি করে। এটাই। দ্যাটস দ্য রিয়ালিটি। আমার একটা কোয়েশ্চেন ছিল যে ভাই, আপনার এই যে ওজোন যে যন্ত্রটা, এইটার ফাংশনালিটিটা মানে আসলে কি, মানে এটা কিভাবে কাজ করবে আসলে? এই জিনিসটা যদি একটা প্রোডাক্ট অবশ্যই হবে, ওই প্রোডাক্টটা কোথায় কাজ করবে? প্লাস আপনারা যে বিসিএসআইআর এ হচ্ছে চেক করছেন, ওই জায়গাগুলোতে আপনারা কোন ধরনের ফাংশনালিটি গুলা টেস্ট করছেন, বা কোন ধরনের টেস্ট গুলা হচ্ছে এই প্রোডাক্টটা পাস করতে পারছে, যার জন্য আপনারা এখন রিলাই করতে পারতেছেন? আচ্ছা, সো এই প্রোডাক্ট টেস্টিংটা হচ্ছে খুব সিম্পল। ধর তোর গাড়ির যে এক্সস্ট, গাড়ি হইতে পারে, মোটরসাইকেল হইতে পারে, সেটা হইতে পারে তোর ইভেন রান্নাঘরের চিমনি, সব এনিথিং যেখান থেকে কার্বন ডাই অক্সাইড বের, মানে কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য গ্রিন হাউস গ্যাস বের হয়, সেখানে ওজনের কাজ চলে। সো ওই এক্সস্টের সাথে আমরা পাইপের যে মাথাটা, ওইটার সাথে একটা অ্যাডিশনাল পার্টের মতো করে জয়েন করে দিব আমাদের গোল বক্স, ওজন বক্সটাকে, রাইট? সো ও হচ্ছে ভিতর থেকে যে কার্বন এমিশন, মানে কার্বন, গ্রিন হাউস, সালফার, যত গ্রিন হাউস গ্যাস বা হার্মফুল গ্যাসগুলা বের হয়, ওদের যে বের হওয়ার যে রেটটা, ওইটা একদম জিরো করে ফেলতে পারবে না। সোফার আমরা মোটামুটি 50%-এর পাশাপাশি আশেপাশে এফিসিয়েন্সি রেট আমাদের গেইন করছি। সো অত পার্সেন্ট, ধর 60% যদি আমি ধরি, 60% কার্বন ডাই অক্সাইড থেকে শুরু করে কার্বন মনোঅক্সাইড, আদার গ্রিন হাউস গ্যাস ওইখানে বার্ন করে ফেলবে, বুঝছো? সো ওইটা আর বের হবে না ওইখান থেকে। সো দ্যাটস হাউ ইট উইল সেভ দ্য কার্বন এমিশন। সো ওইটা বার্ন করে ফেলবে, সো ওইটাকে আবার কয়লা রূপান্তরিত করবে। সো আমাদের কিছু কিছু আমাদের শুধুমাত্র সার্ভিস বা প্রোডাক্ট একটাই না, আমাদের আরো কিছু জিনিসপাতি আছে। যেমন ধর এরপর আমরা আইওটি তে মুভ করব। সো আমাদের যে প্রোডাক্টটা থাকবে, এটা তো ধর আমি লাগাইলাম, সো লাগানোর পর তো আমার কোনো কাজ মানে আমার কোনো নিয়ন্ত্রণ থাকতেছে না। বাট আমাদের সেকেন্ড ফেজ, আমাদের প্ল্যান হচ্ছে ওইটা আমরা সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রণ করব। সফটওয়্যার দ্বারা তুই তোর টেম্পারেচার মাপতে পারবি, তুই তোর রিয়েল টাইম ডেটা পাবি যে তুই অ্যাকচুয়ালি প্রত্যেক দিনে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সেভ করতে হচ্ছে। এটা কিন্তু একটা ইনসেন্টিভ। এবং এইটা আমরা চেষ্টা করব গভর্নমেন্টের সাথে কানেক্ট করে দেওয়ার, যে ইফ ইউ ক্যান সেভ এত
কেজি অফ কার্বন পার ইয়ার, সো দ্যাট তোর রোড ট্যাক্স কিছুটা এক্সাম্পট হয়, বা তুই আরো কোনো ফ্যাসিলিটিস পাইস থ্রো বিআরটি, তোর যাতে ফিটনেস লাইসেন্স, মানে ফিটনেস বা লাইসেন্সের যে ব্যাপারটা, এই প্রসেসটা যাতে ইজিয়ার হয়। আমরা আরো পরিবেশ ও বন এটাও কিন্তু মন্ত্রণালয়। একটা ট্যাক্স যে আমি এক বছরে হুম হুম। এত কিলো টন বা এত কেজি কার্বন ডাই অক্সাইড কম মানে দিলাম পরিবেশে, এটাও কিন্তু একটা ট্যাক্স, আর এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম অফ হ্যাঁ, ট্যাক্স। ওইটাই, বাট স্টিল উই আর নট রিলাইং ফুললি অন দ্য মেন্টাল ইনসেন্টিভ, যেটা আমি শুধুমাত্র মনে মনে ভাইবা নিছি যে না আমি একটা কিছু করছি। আমরা এটাকে যাতে সরকারের সাথে কানেক্ট করে, যাতে এটাকে ট্যাক্স রিডাকশনের একটা প্রসেসে আনা যায়, একদম ফাইন্যান্সিয়াল, এটারও চেষ্টা করব। প্লাস হচ্ছে আমরা ওইখান থেকে যে কালিটা পাবো, সে মানে সরি যে কয়লাটা পাবো, মানে যে উচ্ছিষ্ট, যেটা উচ্ছিষ্ট, সো ওই উচ্ছিষ্টটা দিয়ে অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট বানানো সম্ভব, যেমন কালি, আহ, সেটা জুতার কালি হইতে পারে, প্রিন্টারের কালি হইতে পারে, যেগুলোর বেশ দাম আছে। সো ওইটাকে আবার রিসাইক্লিং প্রসেসে নিয়ে যাব। সো আমার রিসাইক্লিং প্রসেসটা আমরাই করব, মানে আমাদের প্ল্যান থাকবে না, বাট ইনিশিয়েটর আমরাই হব। সো তুমি যে কালিটা বা যে কয়লাটা বাঁচাচ্ছ, এটা যদি আমাদেরকে ব্যাক দাও, উই উইল গেট অলসো ম্যানিটারি ভ্যালু। হ্যাঁ, সো দুই দিক থেকেই লাভ। সো তোমার কোনো লস নাই, ফুল ফুল প্রসেসে তোমার কোনো লস নাই, আদার দেন যে তুমি খালি ইনস্টল করে, মানে ইনস্টল করার সময় যে একটা টাকা লাগতেছে ওইটা বাদে কিন্তু এটা একটা রিসাইক্লেবল প্রসেস। এবং একটা গাড়ি, আমরা মোটামুটি একটা মোটরসাইকেলের জন্য এটা 5 বছর পর্যন্ত আমরা গ্যারান্টি দিতে পারবো যে 5 বছর পর্যন্ত যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, ওজনটা কাজ করবে। সো ইটস এ 5 ইয়ার ইনভেস্টমেন্ট, দাম খুব বেশি হবে না। সো উল্টার রিসাইক্লিং এর টাকা পাবে, এবং আমরা চেষ্টা করব উইথ আওয়ার বেস্ট। অলরেডি আমরা অ্যাক্সেস টু ইনফরমেশন প্রাইম মিনিস্টার্স অফিসের সাথে কথা বলছি, দে প্রমিসড আস টু গিভ সাম, ওইটারে কি বলে, মানে পলিসি হেল্প, যে সরকার থেকে যা যা পলিসি হেল্প দরকার তারা আমাদেরকে দিবে। বাট স্টিল আমরা আরো লুকিং ফরওয়ার্ড যে কত বড় আকারে এটা করা যায়, বিকজ যেহেতু ক্লাইমেটের ব্যাপারে মানুষ অতটা কনসার্ন না, সো একটু বড় রকমের ইনসেন্টিভস দিয়ে ব্যাপারটাকে ইনসেন্টিভাইজ করে মানুষকে আরো বেশি একটা বিগ স্কেলে, বিকজ উই নিড অল, মানে উই নিড এ হিউজ সাপোর্ট, বিকজ রাস্তাঘাটে প্রচুর গাড়ি। আমি ঢাকা শহরে 1,000 পিস বেচলাম, আর আমি পূর্বাচলে ওইটা দিয়ে ফ্ল্যাট কিনলাম, নাথিং গোনা হেল্প, রাইট? বাট আমি যদি আমার লাভ কম করেও আমি যদি ঢাকা শহরে একটা মাস স্কেলে এটাকে দিতে পারি, আমার কাজ হচ্ছে আমি বাতাসে কার্বন ডাইঅক্সাইড কমাবো, এটার জন্য যা করা লাগে উইল বি ডুইং ইট। আই গেট ইট, অ্যামেজিং। সো লাস্ট কোয়েশ্চেন ওজোন নিয়ে, সেটা হচ্ছে যে ইন আ কান্ট্রি যেখানে আমরা এত বেশি সেলফ সেন্টার্ড, আপনি মানুষকে মোটিভেট করার কি ওয়ে বের করবেন বলে ঠিক করছেন যে ভাই এই 5 বছরের একটা ইনভেস্টমেন্ট তুমি করো, এইটা পরিবেশকে বাঁচাবে, ইভেনচুয়ালি পরিবেশকে বাঁচানো মানে তো তুমি নিজেও বাঁচতেছো। এই জিনিসটা মানুষকে বুঝাবেন কিভাবে যে মানুষ টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা কিনে তার ইয়ার সাথে ফিট করবে, যে কোনো তার বাসার যে কোনো ইনস্ট্রুমেন্ট বা যে কোনো ভেহিকল যেটা কার্বন এমিট করে সেটার সাথে ফিট করবে? ওই যে এতক্ষণ যেগুলো বললাম, যে ইনসেন্টিভাইজেশন যে প্রসেস গুলো, ওইগুলোই মূলত আমার প্ল্যান। যে আমি যদি গভর্নমেন্ট থেকে ট্যাক্স রিডামশন আনতে পারি, আমি যদি 1,000 টাকাও যদি আনতে পারি, খারাপ কি? মানুষ কিন্তু করে, তুই দেখবি যে যারা গাড়ির মালিক, একটা, আমি কি অন্য স্টার্ট আপকে প্রমোট করবো, একটা স্টার্ট আপ আছে যারা দেখবি গাড়িতে স্টিকার লাগায় দেয়। সো প্রাইভেট গাড়িতে কিন্তু মানুষ এখন স্টিকার লাগাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সো মানুষ কিন্তু এখন এগুলা করতেছে, কারণ কি, তোর মাস শেষে হয়তো তুই 3-4 হাজার টাকা পাচ্ছিস, বাট ওয়াই নট? এবং আমার প্রোডাক্টের একটা গাড়ির দাম তো হয় কত, 3-4 লাখ থেকে শুরু করে 60 লাখ টাকা, 1 কোটি টাকার গাড়িও আছে রাস্তায়। সো আমার প্রোডাক্টের দাম হবে 5-6 হাজার টাকা। সো যার একটা গাড়ি আছে তার জন্য খুব বেশি যে বড় ইনভেস্টমেন্ট তাও না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে 5 বছরে তাকে ওই কার্বন রিসাইক্লিং প্রসেসে হোক আর ট্যাক্স রিডামশনে হোক, এই পুরা টাকাটা কিভাবে তার হাতে দিয়ে দেওয়া যায়, আসবে। হ্যাঁ, সেটা আমরা কাজ করতেছি, এবং আই গেস এটা সম্ভব, খুবই ফিজিবল। সো এটাই এক, মানে জিরো সাম গেম ফর ইউ। সো আলটিমেটলি মানুষের কোনো কিছু লস হচ্ছে না, উল্টা আরো লাভ হচ্ছে। প্লাস চেষ্টা করবো যে এটার সাথে স্টেটাসটাকে কোনোভাবে কানেক্ট করার, যে ধর যে তোর থাকে না, আমরা চেষ্টা করবো যে ওইটার সাথে একটা এই যে ধর গ্রিন ভেরিফাইড বা গ্রিন ভেহিকেল, হ্যাঁ, বা
গ্রিন ফিটনেস এইসব ট্যাগ গুলা অ্যাড করা, একটা সো দ্যাট ভ্যালিডেশন দেওয়ার যে ভ্যালিডেশন এই দেওয়ার। মানুষটা কন্ট্রিবিউট করতেছে ক্লাইমেট চেঞ্জটাকে থামানোর জন্য। এক্স্যাক্টলি, রাস্তায় দেখবি যে যেই সিএনজিটার উপরে বাগান থাকে সবাই তাকায় থাকে, So আমরা চেষ্টা করবো ওই হুম টাইপের হুম। ভ্যালিডেশনটা দেওয়ার, সো দ্যাট আদার্স গে, মানে ওয়ার্ড অফ মাউথ থেকে শুরু করে একটা গাড়ি কিন্তু একটা বড় একটা মার্কেটিং প্লেস, গাড়িটা সারা বাংলাদেশ হুম। ঢাকা শহর ঘুরে। So আমরা চেষ্টা করবো ওইটাকে ইউজ করতে। আমি অনেক মার্কেটিং প্ল্যান ট্যান বলে দিচ্ছি, সো আই গেস কারো উপকার হইলে খারাপ না। জোস, আমার কাছে খুবই ভালো লাগছে ভাই, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভেরি ইম্প্যাক্টফুল। ওইটাই ইম্প্যাক্টফুল প্রজেক্টের, ওই যে যেটা বললাম গ্রোথ বেস লো, মানুষ পাত্তা দেয় না, কোনো রেভিনিউ নাই, প্রচুর খাটতে হয়, বাট দিন শেষে একটা বড় শান্তি আপনি আছে। ফান্ডিং এর জন্য মানে প্ল্যান করতেছেন বা চাচ্ছেন কেউ ফান্ড করুক? ডেফিনেটলি ফান্ডিং তো খুবই দরকার, বাট ফান্ডিং নিয়ে এখনো জোরে সোরে লাগি নাই, বিকজ ওই আমাদের সেকেন্ড প্রোটোটাইপটা টেস্ট করা হচ্ছে, আমরা চাচ্ছি এফিসিয়েন্সি 90 এর কাছাকাছি নিয়ে যেতে। সো আমরা যখন 90% পাবো, সো তখন আর কি একটা ভ্যালিডেশন, খুব ভালো একটা প্রোটোটাইপ হবে ওইটাকে লঞ্চ করার মতো। প্লাস হচ্ছে আমার কাছে মনে হয় যে যদি আমরা ওই প্রোডাক্টটাকে মার্কেটের সাথে খুব ভালোভাবে ফিট করতে পারি, প্লাস ভেহিকেলের ফিটনেসটাকেও ইনট্যাক্ট রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে আমার দ্বারা কোনো ভেহিকেলের কোনো ইন্টারনাল ক্ষতি যে হচ্ছে না, বা এটা আবার পাস করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো হয়ে গেলে আই এম ভেরি হোপফুল যে এটা হয়তো ইন্টারন্যাশনাল ফান্ড পাওয়া যাইতে পারে থ্রু, আমি বলছি না থ্রু ইনভেস্টর, বাট দেয়ার আর লট অফ এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন আউট দেয়ার হু ক্যান হেল্প। সো ওইটাই আর কি, আমরা একটু এক্স্যাক্টলি। স্লো হয়ে গেছি কোভিডে ফর দ্য কিউসি টেস্ট এটা, বাট এটা হয়ে গেলে আই এম ভেরি হোপফুল এটা নিয়ে। ইনশাআল্লাহ, বেস্ট উইশেস ভাই। না, আমি অনেক হোপফুল এখন আসলে। থ্যাংক ইউ আয়মান, থ্যাংক ইউ ফর দ্য কাইন্ড ওয়ার্ডস। এবার আমি একটু তোর বিজনেস নিয়ে শুনবো। সো আয়মান এখন ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট মান্থ আই গেস শেষ করবি বা করতেছিস, এর মধ্যে ইউ হ্যাভ লঞ্চ টু বিজনেস অফ ইউর ওন। সো আই এম ভেরি এক্সাইটেড টু নো যে তোর আসলে ইউনিভার্সিটিতে ওঠার আগে নিজের একটা বিজনেস দাঁড় করার মতো সাহস কোত্থেকে আসছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তুই যেই ইন্ডাস্ট্রিটাতে এন্টার করলি, ওয়াই ইউ চোজ দ্যাট পার্টিকুলার ইন্ডাস্ট্রি। নাম্বার টু, আচ্ছা তুই এটা দিয়ে শুরু কর, বেশি কোয়েশ্চেন দিলে তুই খেয়ে হারাই ফেলবি, তুই আগে তুই শুরু থেকে জার্নিটা বল, তুই সাহস কোত্থেকে পাইলি? আচ্ছা ঠিক আছে। সো বেসিক্যালি কোভিড আমাদের এক একজনের লাইফে এক এক ভাবে এফেক্ট করছে। আর আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে বা আমার ফ্যামিলির নিকটবর্তী কারো কোনো ধরনের মানে অ্যাক্সিডেন্ট হয়নি কোভিড দ্বারা, আলহামদুলিল্লাহ। সো আমার ফ্যামিলির জন্য ব্যাপারটা সেম, আমার জন্য ব্যাপারটা সেম। সো দ্য অনলি প্রবলেম কোভিড ওয়াজ ফর মি ইজ দ্য লকডাউন। আর একটা বড় ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি না, আমার সাথে লাখ লাখ শিক্ষার্থী সাফার করছে, সেটা হচ্ছে আমাদের এইচএসসি না হওয়া, নাম্বার ওয়ান। অ্যাডমিশন টেস্ট গুলা পিছানো, নাম্বার টু। সেগুলো তো সবাই ফেস করছে, মানে মানে হইলে যেটা হইতো, না হইলেও সেটা হইছে, অনেকজন একসাথে সাফার করছে। তো ওইটাকে আমি আলাদা আমার জন্য কোনো সাফারিং হিসাবে নিচ্ছি না। তো লকডাউনে বাসায় বসেছিলাম, অ্যান্ড 2020 আমার পুরোপুরি বাসায় বসেই যেহেতু গেছে। সো 2020-তে কি হইলো, আমাদের যখন এইচএসসি-টা হইলো না, আমাদের ক্যাডেট কলেজ থেকে বাসায় পাঠায় দিল। এইটা খুব সম্ভবত মার্চ বা এপ্রিল মাসের কাহিনী। এপ্রিলের দিকে আমরা 2020 সালে এপ্রিলের দিকে আমরা বাসায় আসি। তো তারপরে এক মাস তো শুয়ে বসে কাটানো গেছে, মানে এপ্রিল পুরাটা গেল, মে পুরাটা এরকম শুয়ে বসে কাটানোর পরে জুন থেকে আস্তে আস্তে মানে মানুষজন যখন অনলাইন লাইফে অভ্যস্ত হওয়া স্টার্ট করলো, তখন বিভিন্ন অর্গানাইজেশনও মাথা চারা দিয়ে দাঁড়ানো শুরু হইলো। ইভেন্ট গুলা যেগুলা কেউ ভাবে নাই যে হ্যাঁ এই টাইপের ইভেন্ট গুলো অনলাইনে পসিবল, হওয়া শুরু করলো। ইভেন্ট গুলাতে একটা দুইটাতে পার্টিসিপেট করলাম, কারণ বাসায় কতক্ষণ আর বসে থাকা যায়, সবাই মিলে ঝুলে পার্টিসিপেট করতাম যারা ছিলাম। তারপর বিভিন্ন অর্গানাইজেশন আসলো, অর্গানাইজেশন গুলোতে পার্ট নিলাম। তো দেখা গেল যে অর্গানাইজেশন গুলোতে ফার্স্টে কাজ করলাম। এরপর হচ্ছে 2-3 মাস ওই অর্গানাইজেশনতে কাজ করার পরে এমন একটা অপরচুনিটি আসলো যে হ্যাঁ অনেক মানুষের সাথে নেটওয়ার্ক করার স্কোপ পাইতেছি বড় বড় জায়গা। কারণ একটা অর্গানাইজেশন আছে মানে অর্গানাইজেশনটা দুইটা কাজ করতে পারে, হয়তো ওই অর্গানাইজেশনটা কনসিস্টেন্টলি কম্পিটিশনস অ্যারেঞ্জ করবে, আর না হলে কনসিস্টেন্টলি ভলেন্টিয়ার কাজগুলো করবে। এই দুইটা ছাড়া আর কোনো কিছু তো করে না একটা অর্গানাইজেশন। সো দুই ক্ষেত্রেই দেখা যাইতো যে স্পন্সর লাগতো। এখন স্পন্সর কেন লাগবে? স্পন্সর লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা কম্পিটিশন করতাম বিভিন্ন, আমি অনেকগুলো অর্গানাইজেশনে, মানে এই জিনিসটা আমার কাছে এখন আনহেলদি লাগে, বাট 2020 সালে আই ওয়াজ আ পার্ট অফ দ্য আনহেলদি কালচার, যে একসাথে অনেকগুলো অর্গানাইজেশনে থাকা।
দিন শেষে আসলেই কোনোটাতেই ভালো মতো সময় দেওয়া যায় না, বাট ওই তো ডে বাই ডে আই এম গেটিং ম্যাচিওরড এন্ড আই এম লার্নিং থিংস, আই এম গেটিং বেটার, এটাই আর কি। তো আমিও এই আনহেলদি কালচারটার পার্ট ছিলাম, যে অনেকগুলো অর্গানাইজেশন একসাথে কাজ করার। তো যেটা হইতো যে প্রত্যেকটা অর্গানাইজেশনই নতুন করে একটা চ্যালেঞ্জ থাকতো, যে আমরা ইভেন্ট করতেছি, আমরা কম্পিটিশন করতেছি, এখন ইভেন্ট কম্পিটিশন শেষে পার্টিসিপেন্টসদের গিফট তো দেওয়া লাগবে, ক্রেস্ট তো দেওয়া লাগবে, বুকস দেওয়া লাগবে, এই বিভিন্ন টাইপের গিফট বা ইনসেন্টিভ যেগুলো সেগুলো তো দেওয়া লাগবে। এখন এইগুলার জন্য দেখা যাইতো যে আমাদের ভালোই দৌড়াদৌড়ি করা লাগতো। আর দৌড়াদৌড়ি করতে গিয়ে হচ্ছে আমি, যেহেতু আমার বাসা কাটাবনে, নীলক্ষেত, কাটাবন বা নিউ মার্কেট, যেই সাইড গুলোতে এই কাজগুলো সবচেয়ে বেশি হয়, আমার ঘাড়েই না ব্যাপারগুলো পড়তো। যে আচ্ছা তাহলে আইমান তুই দেখিস একটু ব্যাপারটা, যে ক্রেস্ট কোথায় ভালো পাওয়া যায়, আমাদের বাজেট এটা এই সেই। ওইরকম খাটতে খাটতে না দেখলাম যে এই জিনিসটার অনেক বড় একটা মার্কেট আছে। কারণ আমি যদি বেশি কিছু না, ফেসবুকের একটা ইভেন্টস ট্যাব আছে, আমি যদি ইভেন্টস ট্যাবে যাই, আমি যদি উপরে থেকে নিচে পর্যন্ত স্ক্রল করি, আমি টপ মানে 20টা ইভেন্টের মধ্যে আমি দেখবো যে 15টা ইভেন্টই কোনো না কোনো স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির ক্লাব দ্বারা হচ্ছে একটা ইভেন্ট, বাকি 5টা ওই আমি যে অর্গানাইজেশন গুলোতে বিলং করতাম ওই টাইপের অর্গানাইজেশনরা করে। বাট জেনারেলি কিন্তু নটরডেম ক্লাব, আদমজি ক্লাব, বিউপি, এনএসইউ, তারপর হচ্ছে ঢাকা ভার্সিটি, এরাই বিভিন্ন কম্পিটিশন করতেছে। আমি না দেখলাম যে এটার অনেক বড় একটা মার্কেট আছে। আর আমি যখন নিজে কাজ করতে লাগলাম, আমি ব্যাপারগুলো আরো ভালোভাবে জানতে লাগলাম, বুঝতে লাগলাম। সো আমি একটা টাইমে দেখলাম যে মানে এটা একটা লুপ, স্পন্সর ম্যানেজ করা লাগে, স্পন্সর ম্যানেজ হইলে গিফট গুলা ভালো দেওয়া যায়, স্পন্সর ম্যানেজ না হইলে গিফট গুলা ভালো দেওয়া যায় না। রুট কস্টটা হচ্ছে যে টাকা বেশি লাগে। আমি নিজে গিয়েও যখন কাটাবন থেকে কিনতাম তখন টাকাটা বেশি লাগতো। আমি অ্যাজ এ কনজিউমার যখন যাইতাম ওইখানে, দেখতাম যে বেশি টাকা লাগতো, সেই জন্য হয়তো ভালো ক্রেসটা দিতে পারতেছি না বা এরকম কিছু। সো ওই তো বছর ঘুরতে ঘুরতে যখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এরকম 4-5 মাস যখন বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছি, তখন বুঝতে পারছি যে ফার্স্ট অফ অল এই যে বিভিন্ন ইভেন্টস আর লজিস্টিক্স যেগুলো, এইগুলার অনেক বড় একটা মার্কেট আছে, যেটা হয়তো আগেও ছিল বাট আমার নোটিসে ছিল না, আমার নজরে আসছে এটা অর্গানাইজেশনে কাজ করার পরে। নাম্বার 2 হচ্ছে যে আমি যদি এগুলো রিজনেবল প্রাইসে দিতে পারি, আমি ওই মার্কেটটাতে অনেক প্রমিনেন্ট হইতে পারবো। আর ওয়ার্ড অফ মাউথ এই জিনিসটা তো অনেক ছড়াবে। আদমজির একটা ইভেন্ট সাকসেসফুলি রান করার পরে শহীদ আনোয়ারা গার্লস এর একটা ক্লাসমেট যদি তার আদমজির ক্লাসমেটকে জিজ্ঞেস করে যে কিরে তোদের এই ইভেন্টটার সময় এইসব কোথা থেকে করছিলি, তারা যদি আমার কোম্পানির নামটা বলে, আমি তাদের কাজটাও পাইলাম। সে এরকম করে করে আমি আসলে ওয়ার্ড অফ মাউথ অনেক ভালো করতে পারবো যদি আমি আমার কোয়ালিটি ঠিক রাখি আর হচ্ছে রিজনেবল প্রাইসে দিতে পারি। সবকিছু চিন্তা করে আমি দেখলাম যে আমার মামার একটা এক্সিস্টিং প্রিন্টিং বিজনেস আছে, বাট ওটা অনেক ডাইং স্টেজে আছে, মানে কাজ আসলে আছে নাইলে নাই। কারণ আমার মামার ওইটা সাইড বিজনেসও বলা যায় না, লিটারালি ফালায় রাখছিল ওই বিজনেসটা, মানে করে না। মানে শপের মধ্যে মেশিন টেশিন আছে অনেক কিছুরই, মক প্রিন্টারের মেশিন আছে, তারপর হচ্ছে আইডি কার্ডের মেশিন, মানে অনেক ধরনের মেশিন আছে, বাট ওই ওর দোকানে যখন কেউ আসে পুরানা পল্টন মোড়ে, তখন হচ্ছে কাজ হয়, নাহলে কাজ হয় না। তা আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ভাবতেছি এরকম একটা বিজনেস করব, আর আমার কানেক্টিভিটি অনেক ভালো, আমি হচ্ছে বিভিন্ন ক্লাব স্টাবস এর অর্ডার নিয়ে আসতে পারবো, অর্গানাইজেশনে কাজ করতে পারবো, তুই কি কাজটা করে দিতে পারবি কিনা, করলে কিভাবে করা যায়। সো ও অনেকদিন এইটাতে ছিল না, ও বলছে যে আচ্ছা আমার হাতে কিছু লিঙ্ক আছে বা কোন কিছু কিছু ওয়ে আছে যেখানে আমরা ইনভেস্ট করে হয়তো কম টাকায় পাবো। তো আমরা দুজন আসলে একটু নামলাম পরে। মোটামুটি আমরা এখন 2021 সালে চলে আসছি অলরেডি। তো মোটামুটি হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে, ফেব্রুয়ারি মাসটা আমাদের জন্য অনেক ক্রুশাল ছিল। আমি নীলক্ষেত, কাটাবন ঘুরে 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 দেখলাম যে বিজনেস, ওদের সাথে আমি আগে কনজিউমার হিসেবে ডিল করছি, এখন তাদের সাথে আমি একজন বিজনেস ওনার হিসেবে ডিল করে দেখলাম যে ব্যাপার স্যাপার গুলা কেমন। এখানে অনেক বড় একটা ব্যাপার আছে নেটওয়ার্কিং এর। জাস্ট দোকানে গিয়ে ধুপধাপ করে আসলে প্রাইস জিজ্ঞেস করলে কেউ কখনো প্রাইস বলে না। এক দোকানে 2-3 বার যেতে হয়, মাঝে মাঝে ওই দোকানদারকে বলতে হয় ভাই আসেন চা খাইতে বসি, চায়ের আড্ডায় কথাগুলো আসলে বের হয়, আসল কথাগুলা ওইগুলা জানলাম। তো মোটামুটি এরকম ভালো একটা মার্কেট রিসার্চ করার পরে, খুঁটিনাটি ব্যাপারগুলো জানার পরে আমি আমার মামাকে হচ্ছে বললাম যে এই হচ্ছে ব্যাপার, ওর সাইডে যেসব, মানে আমরা ভাগ করে নিছিলাম যে এই এই প্রোডাক্ট গুলা কোথায় কোথায় করা যায় কম প্রাইসের মধ্যে, আর কোথায় কোথায় আমরা ইনভেস্ট করলে একটা মেশিন পেয়ে যাবো, এগুলো একটু খোঁজ নিবি, এরকম ভাগ করে নিয়েছিলাম প্রোডাক্ট। তো আমরা যখন বসলাম দেখলাম যে হ্যাঁ, অনেকগুলা প্রোডাক্টই
এখন আমরা চাইলে আনতে পারবো, বাট অনেকগুলা প্রোডাক্টই আমরা মানে অনেকগুলা প্রোডাক্ট বানানোর জন্য যে মেশিনটা দরকার ওটা আমরা চাইলে এখন কিছু টাকা দিলে আনতে পারবো, আর অনেকগুলোর জন্য এখন মেশিন আনা পসিবল না। ওইগুলার মেশিন এক একটার প্রাইস 40 লাখ, 50 লাখ, 45 লাখের মতো, সো পসিবল না। সো ফার্স্ট কেসে তো আমরা বুঝছি টাকা ঢাললে মেশিন বসাবো, মেশিন বসালে কাজ হবে। আর সেকেন্ড পার্টের জন্য আমরা যেটা করলাম, আমরা ওই বিজনেসম্যানদের সাথে একটু খাতির জমাইলাম। আমরা তাদেরকে মানে বিভিন্ন অফার করলাম। একটা হচ্ছে যে ভাই আপনি আমাকে B2B রেটে দেন, বাট তখন মনে হলো যে B2B রেটে তো মানে বিজনেস টু বিজনেস রেটে তো হচ্ছে অনেকেই নিবে, আমি আরো কিভাবে কমে দিব। তো তখন আমি তাকে বললাম যে ভাই হোয়াট ইফ আমি আপনার মেশিনের উপর কিছু ইনভেস্ট করি। যে মেশিনের উপর কিছু ইনভেস্ট করবেন মানে, ও যে না ধরেন আমি আপনাকে, আপনার মেশিনটা তো পুরোপুরি আপনার নিজের, ধরেন আমি এককালীন একটা কিছু দিলাম 3 মাসে বা 4 মাসে, তখন আপনার এই মেশিনটার একটা অংশীদারিত্ব আমার থাকলো, আপনি যেভাবে করায় নেন মেশিনের কাজ, তখন আমি মেশিনটা নিজের মতো ইউজ করবো। এরকম কিছু জায়গায় লিঙ্ক আপে গেলাম। এভাবে এসব করতে করতে আমার ফার্স্ট বিজনেস ওয়ান স্টপ প্রিন্টিং এন্ড প্যাকেজিং। তো নামটা দেওয়ার কারণ এটাই ছিল যে হচ্ছে এক জায়গাতেই যাতে মানুষ সবকিছু পেয়ে যায়, ওয়ান স্টপ প্রিন্টিং এন্ড প্যাকেজিং, লাইক টি শার্ট, ব্যানার, আইডি কার্ড, একটা ইভেন্টকে সাকসেসফুল করতে যত কিছু প্রয়োজন সবকিছুর যাতে ওয়ান স্টপ সলিউশন হইতে পারি, ওইটাই ইচ্ছা ছিল। আর আলহামদুলিল্লাহ মানে আমি স্টার্ট আউট করছি টু হেল্প দ্য ইউথ অর্গানাইজেশনস, টু হেল্প দ্য ভলেন্টিয়ার অর্গানাইজেশনস যাদের বাজেট কম বাট স্টিল তারা ভালো জিনিসটা চায়, আমার সাধ্যের মধ্যে থাকলে আমি সবসময় দেই। বাট স্টার্ট আউট করার পরে যেহেতু 2020 সালে একটা ভালো নেটওয়ার্কিং আমার হয়েছে অনেক ধরনের মানুষের সাথেই, বিভিন্ন কোম্পানির কাজও এখন পাওয়া শুরু করছি। তো এটা একটা অ্যাডেড বেনিফিট এই কারণে, কারণ হচ্ছে কোম্পানির জন্য আমার রেটটা ডিফারেন্ট থাকে, স্টুডেন্টদের জন্য আমার রেটটা ডিফারেন্ট থাকে। সো যখন কোম্পানির কাছ থেকে একটু ভালো প্রফিট মার্জিনে আমি কিছু প্রোডাক্ট সেল করতে পারি, তখন দেখা যায় যে হচ্ছে আমি ওই টাকাটা কিছু কিছু অর্গানাইজেশনের ইভেন্টে স্পন্সরশিপের জন্য ইনভেস্ট করতে পারি। যদি আমার ভেরি স্মল বিজনেস, আপনি বুঝতে পারতেছেন আমি এপ্রিলে স্টার্ট করছি আর এটা নভেম্বর, সো বেয়ারলি হাফ ইয়ার সেরকম। তো ওইটাই আর কি চেষ্টা করতেছি, আর এখন এই জিনিসটাকে দিন দিন যত পারি এক্সপ্যান্ড করার চেষ্টা করতেছি। তো দ্যাট ওয়াজ মাই ভিশন। আর আমি এখন আসলে আশা করি যে একটা টাইমে ঢাকায় প্রত্যেকটা স্কুল কলেজের ফাংশনে যাতে আমি লজিস্টিক্যাল সাপোর্টটা দিতে পারি, এন্ড তাদের ফাইন্যান্সিয়াল বার্ডেনটা যাতে একটু দূর করতে পারি, যে না একটা ইভেন্ট করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, এই জিনিসটা যাতে আমি মানে মিটিগেট করতে পারি আর কি। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। ভেরি ইন্সপায়ারিং স্টোরি। আমার কয়েকটা জিনিস ভালো লাগছে, আমি একটু রিক্যাপ করি ফর দ্য অডিয়েন্স। একটা হচ্ছে যে আমরা যে ভুলটা করি সেটা হইতেছে, ধর তুই এই পেন ড্রাইভটার কথা চিন্তা কর। এখন এই পেন ড্রাইভটার এই যে মাথাটাও তো বানানো হয়েছে, এই সাইডে এটাও তো বানানো হয়েছে, তাই না? সো ফার্স্টে হচ্ছে এইটা বানানো হয়েছে, তারপর দেখছে যে এইটার কত, এইটার সাইজ নিছে, নেওয়ার পরে এটা বানাইছে। আমরা অনেক সময় বিজনেসটা হচ্ছে এরকম, দিস এন অপরচুনিটি। সো আমরা ফার্স্টে অপরচুনিটি খোঁজা উচিত, তারপর দেখা উচিত যে হাউ আই ক্যান ফিট ইনটু দিস, বা হাউ আই ক্যান অ্যাড ভ্যালু টু পিপলস লাইফ বাই সলভিং দ্য এক্সিস্টিং প্রবলেম বা গ্র্যাবিং দিস অপরচুনিটি। তোর ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, অনেক ক্ষেত্রে আমরা ভুল যেটা করি সেটা হইতেছে আমরা ফার্স্টে একটা সলিউশন বানাই, এবার এটার জন্য একটা প্রবলেম খুঁজি, যে কোথায় প্রবলেম আছে। অনেক সময় প্রবলেম আমরা খুঁজে পাই না, জোর করে প্রবলেম বানানোর ট্রাই করি, যে হ্যাঁ হ্যাঁ ভাই এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার প্রবলেম, আপনি এটা আমার সলিউশনটা নেন। বাট ওই মানুষটা বাসায় গিয়ে রাতে ঘুমানোর সময় দেখে যে আসলে ওই প্রোডাক্টটা নিড নাই, বা জোর করে ফ্রেন্ড কাছে বেচলেও তারা রিগ্রেট করে যে ভাই এটা তো আসলে আমার দরকার ছিল না। আমরা অনেক সময় ইম্পালসিভ বাইং করি, যেটার কারণে রিটার্নিং কাস্টমাররা আসে না। তো তোর এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, তুই ফার্স্ট অনেক টাইম নিয়ে মাইন্ডফুলি তুই অপরচুনিটিসটা খুঁজে বের করছিস খুব ইনোভেটিভ ওয়েতে। যে ঢাকা শহরে এখন চারপাশে অনেক অর্গানাইজেশন অনেক ধরনের ইভেন্ট করতেছে, এবং প্রত্যেকটা অর্গানাইজেশনেরই প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর কাজটা খুবই মাস্ট। এবং শুধুমাত্র নট অনলি ফর ইভেন্টস, প্রত্যেক দিনই ব্যাপারটা কাজে লাগে, এবং কাস্টমাইজ প্রিন্টিং ব্যাপারটার হাইপ দিনকে দিন বাড়বে, বিকজ সবারই নিজের অর্গানাইজেশন নিজের নামটা কাস্টমাইজ করে লেখা, এটা দেখতে সবার ভালো লাগে, সবার, এমন কেউ নাই যার ভালো লাগে না। ব্যাপারটা কিন্তু খুব আহামরি তেমন কোনো ইনোভেশন না, স্টিল আমাকে যদি এই পেন ড্রাইভে কেউ রিমেন লিখে দেয় আমার খুবই ভালো লাগবে, কিন্তু কারণ নিজের নামটা ইজ দ্য সুইটেস্ট ওয়ার্ড আই ক্যান হিয়ার ফর, রাইট? সো এই ব্যাপারটা তুই গ্র্যাব করছিস। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে রিসোর্স ইউটিলাইজেশন। তুই যখন তোর মামার ওইখানে দেখলি যেখানে জিনিসগুলো পড়ে আছে, তুই যদি ব্যাপারটা এইভাবে করতি
যে তোর মামাকে বলতে চলো তুমি 40 লাখ টাকা ম্যানেজ করো, আমি আমার সব ভাঙা চুরা 40 লাখ টাকা দেই, আমরা চলো প্রিন্টার কিনি। তাহলে তো ব্যাপারটা আসলে রিসোর্স ইউটিলাইজেশন হলো না, ব্যাপারটা খুব লার্জ স্কেলে ইনভেস্টমেন্ট হতো, বাট তোর জন্য বা তোর মামার জন্য হয়তো দেখা যায় ওইটার জন্য জমি জমা সব বন্ধক রাখা লাগতেছে। বাট আমার কাছে কিন্তু চারপাশে, আমাদের কাছে কিন্তু চারপাশে অনেক ধরনের রিসোর্স থাকে, বাট আমরা এগুলো ওইগুলা যে রিসোর্স রিসোর্স হিসেবে কাউন্ট করি না। একটা ভাঙা প্রিন্টার যে একটা রিসোর্স দিতে পারে, ওটার পিছনে 1,000 টাকা ঢাললে ওটা যে আমাকে 10,000 টাকার ভ্যালু দিতে পারে 6 মাসের মধ্যে, এটা আমরা সময় গুনি না। সো রিসোর্স ইউটিলাইজেশন, প্রবলেম সলভিং এবং অপরচুনিটি সিক করা এবং ওইটার সাথে নিজের ক্যাপাসিটি এবং রিসোর্সটাকে ফিট করানোটাই আমার কাছে মনে হয় একটা বিজনেসম্যানের সবচেয়ে ভালো বা সবচেয়ে বড় একটা গুণ। এন্ড ইউ নেইলড ইট বেসিক্যালি। সো আইমান, থামস আপ। থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ লট ভাই। মানে এই জিনিসটা স্টার্ট করার পরে মানে আমার বেসিক্যালি এই একটা বিজনেস না আমার আরেকটা বিজনেসকে জন্ম দিছে। So, ওকে, ওইটার কথা যদি একটু বলি, যে হচ্ছে যে যখন ওয়ান স্টপ ইন্ডিয়ান প্যাকেজিং চলতেছে মোটামুটি, আপনারা হ্যাঁ, সবাই শুনে রাখেন যে বেসিক্যালি আইমান একজন এক সিরিয়াল এন্টারপ্রেনার। ও একটা বিজনেস ফার্স্টে বানাইছে এবং ওই বিজনেস একটা বাচ্চা দিছে। তো আমরা এই বাচ্চার জন্মের কাহিনী শুনবো এখন। আইমান প্লিজ। আচ্ছা, so বাচ্চাটা কিভাবে জন্ম হয়েছে, আমি আমার যতটুকু মনে পড়ে আমরা মে মাসে হচ্ছে মে মাস না, হ্যাঁ মে মাসে লাস্টের দিকে আমরা স্টার্ট করি ওয়ান স্টপ ইন্ডিয়ান প্যাকেজিং। মে মাসে স্টার্ট আউট করার পরেই কিছু কাজ পাই, জুনে ভালো কাজ চলতেছিল, জুলাই ভালো কাজ চলতেছিল। এখন একটা প্রবলেম না দেখতেছিলাম, প্রবলেম না ঠিক মানে একটা জিনিস বারবার নোটিস করতেছিলাম, পেজে রিপ্লাই তো আমি দিতাম, তো দেখতাম যে অনেকে নক করে বলতো যে ভাই আমার হচ্ছে 1 পিস মগ লাগবে, দেয়া যাবে? অনেকে বলতো ভাই আমার 1 পিস টি শার্ট লাগবে, দেয়া যাবে? এরকম অনেক আছে 1 পিস জিনিস চাইতে। এখন আমরা কাজ করি তো লটের, 20 পিস 50 পিস একটা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি এমওকিউ থাকে আমাদের, যে না 50 পিসের নিচে করলে আমি কম প্রাইসে দিতে পারবো না, সো আমি দিব না। কারণ আমি কম প্রাইসে দিতে পারি এই ইউএসপিটা আমি রাখতে চাই আমার কাছে। সো সরি, 50 পিসের নিচে আসলে দিতে পারবো না। বাট একজন দুইজন বলার পর পাত্তা দেই নাই, আচ্ছা ঠিক আছে কি করার বাদ। যখন এই জিনিসটা বাড়তে থাকলো না যে ভাই আমার 1 পিস এটা, 1 পিস এটা, 1 পিস এটা, তখন মাথায় আসলো যে আচ্ছা ওরা যেহেতু চাইতেছে কিছু একটা তো মেবি করা যায়। ওই যে যেটা হচ্ছে ওই ফেব্রুয়ারি মার্চ মাসে করছিলাম, রিপিট করো ওই জিনিসটা, কি করা যায় আসলে, কোথায় করা যায়, ঘাটা শুরু করলাম। ঘাটাঘাটির প্রসেসটা সেম, ইউ গো শপ টু শপ, মানুষজনের সাথে খাতির জমো, একটু ভালোভাবে কথা বলো, তোমার একটা অলরেডি বিজনেস আছে ওই বিজনেস কার্ডটা দাও, যে ভাই এই যে আমার অলরেডি একটা বিজনেস আছে, এই সেই আমি এটাকে এক্সপ্যান্ড করতে চাইতেছি, আপনার সাপোর্ট দরকার, কিভাবে করা যায় এই সেই। তাকে একটা চায়ের দাওয়াত দাও, চা খাও একটু মানে টঙে বসে। মানে এটা ভাই আমার লাইফে সবচেয়ে প্রোডাক্টিভ হ্যাক একটা বিজনেসম্যান থেকে, বিজনেস নলেজ নেওয়ার। সে দোকানে বসে কখনোই তার গোমর ফাঁস করবে না, তাকে দোকানের বাইরে আনতে হবে। দোকানের বাইরে এনে চায়ের আড্ডায় বসলেই সে অনেক অ্যাডভাইস দিবে। আর এই যে নীলক্ষেত কাটা বনে মোটামুটি সবগুলা দোকান যেখানে এই টাইপের, আমার যারা কম্পিটিটর এখন তারা লেজিট কম্পিটিটর আমার, তো তাদের অনেকের সাথেই আমার এত হেলদি একটা রিলেশনশিপ যে আমি গেলে মাঝে মাঝে তাদের সাথে আড্ডা দিতে যাই। আচ্ছা, তুই তো কতবারের অ্যাটেম্পটে তাদের সাথে একটা চায়ের আড্ডার রিলেশনশিপ করতে পারছস? মিনিমাম 3 বার তো যাওয়াই লাগছে। আচ্ছা, তুই এর ফার্স্টের বার আগে গেছিস, গিয়ে হুম বলছিস হুম যে খুব একদম ইন্ট্রো দিছিস, তার হুম ইন্ট্রো হুম হুম। নিছিস। তারপরের বার? তারপর এবার গেছি, যাওয়ার পর হচ্ছে কয়টা প্রোডাক্ট, জাস্ট তার দোকানে 10টা প্রোডাক্ট থাকলে আমি 3টা প্রোডাক্টের প্রাইস নিয়ে গেছি, যে ভাই আমি এগুলা দিয়ে ফার্স্টে শুরু করতে চাইতেছি, এগুলাতে যদি একটু হেল্প করতেন। তারপর হচ্ছে আচ্ছা, লেজিট অর্ডার দিছি, মানে ইনভেস্ট করা লাগে আসলে, মানে তাকে বুঝানোর জন্য যে আমার বিজনেসটা রানিং, কিছু জিনিস নিজের জন্যই বানাইছি, বানায় পরে ফ্যামিলিতে বিতরণ করে দিছি, একটা মগ বানাইলাম ফ্যামিলিতে বিতরণ করে দিলাম এই টাইপের, জাস্ট দেখানোর জন্য যে না আমি ভুয়া মানুষ না। কারণ তাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে না, এটা অনেক লেজিট একটা মানুষকে বারবার র্যাটিফাই করা যে না একে আসলে বিজনেস করবে নাকি আমার টাইম কিল করতেছে। তাদের পার্সপেক্টিভ থেকে ঠিক আছে, কারণ অনেকেই আছে না আসে ঘুরে 10টা প্রোডাক্টের দাম জিজ্ঞেস করে আর জীবনে শো আপ করে না, okay. কখনোই আর আসে না ওই দোকানে। তো তাদের পার্সপেক্টিভটা আমি বুঝছি, মানে ফার্স্টের দিকে খুব বিরক্ত লাগছে, কি রে ভাই ফার্স্ট এনকাউন্টারেই কেন আমাকে সব বলবে না, কেন আমি একবার এসে সবগুলা দাম নিতে পারবো না। পরে যখন ওই যে চায়ের আড্ডায় যখন বসলাম, তখন বুঝলাম যে ভাই এই যে আপনি যে এতবার আসছেন, খোঁজ নিছেন, কিছু জিনিস নিছেন, আবার নতুন প্রোডাক্টের দাম জিজ্ঞেস করতেছেন, এই পর্যন্তই কেউ আসে না। অনেকে 10টা প্রোডাক্টের দাম জিজ্ঞেস কইরা 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম কিল করে চলে যায়, ওই মানুষটার চেহারা আর জীবনে দেখি না। তো এটাই আর কি, ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক পিপল ফিল যে না
মানে দে হ্যাভ আ ভ্যালু, তাদের টাইমের একটা ভ্যালু আছে। আমার মনে হয় এইটা একটা মানুষকে রেসপেক্টেড ফিল করানোর সবচেয়ে বেস্ট ওয়ে, তাকে এইটা ফিল করানো যে তার টাইমের ভ্যালু আছে। সো এটা এটাই আর লাস্টে কি। যেটা বললি যে নিজের জন্য প্রোডাক্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটা কেউ করতে চাবে না, মনে হবে যে আমি কেন ইনভেস্ট করব বা কেন সুদে পয়সা নষ্ট এটা করব। না দুইটা পার্কস আছে, হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে ওই শপের প্রোডাক্ট কোয়ালিটি কেমন দেখা হয়ে যাইতেছে আমার। হুম, সেকেন্ড অফ অল ওই শপকিপারও বুঝতেছে যে না, আমি আসলে ওইটাই। টাকা দিয়ে প্রোডাক্ট বানাবো। মানে একটা মানুষের কাছে তার পেইড কাস্টমার অনেক ভ্যালুয়েবল, সেটা সেটা যেই হোক, বা যে মানে থাকে এক্স্যাক্টলি। না, মানে একবারের কথাও পেইড কাস্টমার বা 10 বারের কথাও পেইড কাস্টমার ইজ সো ভ্যালুয়েবল, বিকজ আলটিমেটলি পেইড কাস্টমারের টাকাই কিন্তু ওই বিজনেসম্যানের বিজনেসটা রান করতেছে। সো ইফ ইউ মানে বিকাম এন পেইড কাস্টমার অফ সামওয়ান, ইউ অলরেডি গেট এ প্লেস ইন দেয়ার শিডিউল আর কি, মানে তোমার একটা দাবি তৈরি হচ্ছে আর কি। তো এটা খুব একটা ভালো হ্যাক এক্স্যাক্টলি। ছিল। সো আচ্ছা, এই সেম তোকে প্রসেসটা আচ্ছা রিপিট করছি। তোর মানে মানে কি, তুই তো এগুলো বলতেছো যে সাকসেস স্টোরিজ, লাইক হ্যাঁ ওরা আমার কাছে এমন এমন কেউ হয় নাই যে যে তোর সাথে কোনোভাবে বনিবনায় যাইতে চায় নাই? হ্যাঁ অনেক হয়েছে ভাই। মানে নীলক্ষেত নিউ মার্কেট মিলায় 100 দোকান তো হবেই, 100 দোকান কম বলে ফেলছি, 150 দোকান তো হবেই। সো আমি 80টার মধ্যে যদি যাই, আমাকে কিন্তু হেল্প করছে 20 জন। ওকে, সো এটা ইম্পর্টেন্ট আসলে। স্মল মানে পার্সেন্টেজ, বাকিরা কিন্তু সবাই। আমার যখনই প্যারা খাইতাম যে এত দৌড়াদৌড়ি করে কি লাভ, এই সেই বাদ দেই, তখনই আমার বারবার মনে হতো যে না, মানে এই জিনিসটা এমন একটা মার্কেট, এইটার একটা এভার লাস্টিং ডিমান্ড আছে, ইভেন্টস হবেই। আজীবন পুরা আজীবন পুরা ঢাকা শহর, পুরা বাংলাদেশ বসে থাকবে না অনলাইনে, সবকিছু অফলাইনে যাবে। আর যখনই সবকিছু অফলাইনে যাবে, ইভেন্টস হবে। যখনই ইভেন্টস হবে, ব্যানার্স লাগবে, আইডি কার্ড লাগবে ভলেন্টিয়ারদের জন্য, তারপর টি শার্ট লাগবে বিভিন্ন অর্গানাইজেশনের তাদের নিজেদের জন্য, গিফটস লাগবে যারা গেস্ট আসতেছে তাদের জন্য, ক্রেস্ট লাগবে যারা বিজয় হচ্ছে তাদের জন্য। এই 5টা জিনিস তো লাগবেই, যে বেশি কিছু না, আমি 5টা জিনিস দিয়ে শুরু করছি আগে। এখন আস্তে আস্তে পাইপলাইন অনেক প্রোডাক্টস আসতেছে। ট্রু, ট্রু, ট্রু। ডিমান্ডের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, মানে ইফ ইউ হ্যাভ এ মার্কেট ডিমান্ড ফর এ প্রোডাক্ট, মার্কেটিংও করা লাগে না অ্যাকচুয়ালি, মানুষ খুঁজে নেয় আপনাকে। বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ, মানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে পুশ, একটা পুল। সো ইফ হুম। ব্যাপারটা ইজ এ পুল প্রসেস, তখন অনেক ইজি হয়ে যায়। বাট যদি পুশ করা লাগে ডিমান্ডটা, বা মানুষকে বারবার বোঝানো লাগে যে ইউ হ্যাভ দিস ডিমান্ড, প্লিজ ওয়েক আপ অ্যান্ড হ্যাভ দিস, ওই যে যেগুলো সোশ্যাল ইম্প্যাক্টের কথা যেটা বলছিলাম, সেখানে অনেক সময় পুশ করা লাগে, মানুষ বুঝতে চায় না। বাট যেটার একটা ডিমান্ড ক্রিয়েট হয়ে আছে, এরকম কিছু যদি আনা যায়, then আমার কাছে মনে হয় যে ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। সো ডিমান্ড কিসের আছে, এই জিনিসটা খোঁজার পেছনে আপনি 80% টাইম দেন, বাকি 20% টাইম দেন আপনার মার্কেটিং, আপনার বিজনেস পেজটা রেডি করা, বিজনেস কার্ড ছাপানো, এগুলো খুবই মাইনর অ্যাক্টিভিটিজ একটা বিজনেসের জন্য, বিজনেসের কোনো ভ্যালু আর এগুলো ইট অ্যাড কামস করে না। along, বাট ইট অটোমেটিক কামস হয়ে অ্যালং, যায় আস্তে আস্তে। এটাই। সো আমি যেটা বলতেছিলাম আর কি, যে হুম, হুম, হুম। সেম প্রসেসটা রিপিট করার পর আমি আবারও নতুন সোর্সেস পাইলাম। তো যেটা হচ্ছে দেখলাম যে মানুষজন জাস্ট বিকজ কম্পিটিশন একটু কম, খুবই হাই প্রাইসে জিনিস সেল করতেছে। যেমন আমি ফার্স্টে স্টার্ট করছি জাস্ট ফোন কভার সেল করা স্টার্ট করে। সো আমি যখনই একটা প্রোডাক্ট পাইছি না, মানে আমার ইচ্ছা ছিল না যে 10টা কিছু নিয়ে নামার। আমি ফার্স্টে 3টা প্রোডাক্ট পাইছি যেগুলো দিয়ে আই ক্যান স্টার্ট উইথ ওয়ান পিস করে দেওয়ার। আমি ওইটা দিয়ে স্টার্ট করে দিছি। এখন এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি অলরেডি একটা প্রজেক্ট নিয়ে নামছি যে আমার ওয়ান স্টপ প্রিন্টিং এন্ড প্যাকেজিং জাস্ট ইভেন্টের কাজ করবে। ওইখানে আমি আবার ওয়ান পিস সলিউশনটা এনা না, এটার ব্র্যান্ড ইমেজটা নষ্ট করতে চাইনি, বা এইটার যে ইউএসপি এটা আমি নষ্ট করতে চাই না। আমি চাইছি যে আমার ওয়ান স্টপ প্রিন্টিং এন্ড প্যাকেজিং কে সবাই ইভেন্টের কাজের জন্য চিনুক, যে আমাদের ইভেন্টের আমাদের ইভেন্ট হলে এদের কাছে যাব। আই স্টার্টেড আনাদার বিজনেস, কাস্টম কাক্কা। নামটা যেমন কাজটা ওইরকমই, কাস্টমাইজ প্রোডাক্ট আমরা সেল করি। সো কাস্টম কাক্কা কাক্কা ব্যাপারটা আমার কলেজ লাইফ থেকেই, আমরা এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডের কাক্কা কাক্কা বইলেই ডাকি। আমরা মামা মামা কমই ডাকছি, কাক্কাই ডাকছি বেশিরভাগ, কেন জানি না। সো কাক্কা ওয়ার্ডটা অনেক ডিপলি অ্যাসোসিয়েটেড উইথ মি। সো কাস্টম কাক্কা, এটাই ওকে দেখলাম যে। কাকা। আর মানে গোয়িং অ্যালং গোয়িং অ্যালং আমি দেখলাম যে মানে এই জিনিসটা, এই নামটা মানুষ অনেক খাইছে।
মানে দে রিয়েলি লাভ দ্য নেম। সো এটা অনেক ভালো লাগলো একটা টাইমে গিয়ে। সো ওই তো ফোন কভার দিয়ে ফার্স্টে সেল করা স্টার্ট করলাম। আমার ব্র্যান্ড নেমটা যেহেতু একটু ফাঙ্কি, কাস্টম কাকা, আমি ক্যাপশন গুলা ফাঙ্কি লেখা স্টার্ট করলাম, মার্কেটিং ও ফাঙ্কি করলাম, এই সেই। সো আলহামদুলিল্লাহ, আই নেভার এক্সপেক্টেড দিস, বাট আমাদের কাস্টম কাকা লঞ্চের ফার্স্ট মান্থের মধ্যেই উই সোল্ড 93 ফোন কভার্স, which is huge. মোর দেন আই এক্সপেক্টেড। 93 ফোন কভার্স, আমি এতটা জীবনে আশা করি নাই। একটা মজার ব্যাপার হচ্ছে কি, মানে ওয়েন ইউ হ্যাভ মানে দ্য লেজিট পার্টনার ইউ অলওয়েজ ওয়ান্টেড, আপনি আর সুইচ করতে চাবেন না। আমিও সেটা করি না। আমার যে মামাকে নিয়ে ওয়ান স্টপ প্রিন্টিং এর কাজ স্টার্ট করছি, তাকে সহ আমার আরেকজন মামা, আমরা তিনজন মিলেই কিন্তু এই বিজনেসটা কন্টিনিউ করে গেছি। তো টিল নাও আমার দুইটা বিজনেসই ফ্যামিলি বিজনেস বলতে পারেন, কজ আই ফিল লাইক আমি তাদের সাথে সবচেয়ে বেশি কমফোর্টেবল আইডিয়া শেয়ারিং এর ক্ষেত্রে, একসেপ্টেন্স পাওয়ার ক্ষেত্রে, বা আমাদের যেহেতু একই সাথে বড় হয়েছি, মেন্টালিটি অনেক ম্যাচ করে সব দিক থেকেই। সো মানে ফার্স্ট মান্থে ইট ওয়াজ এ হিউজ সাকসেস। এরপর আস্তে আস্তে তো ওইটাও সেম পাইপলাইনে আস্তে আস্তে প্রোডাক্ট আনতেছি। টি শার্ট আমরা স্টার্ট করব সেল করা, মগ আমরা অলরেডি সেল করা স্টার্ট করছি, ফোন কভার সেল করতেছি, কি রিং স্টার্ট করছি, উডেন বিভিন্ন জিনিস আমরা হচ্ছে সেল করা স্টার্ট করতেছি। তো আই গেস এইটাই। আর কাস্টম কাক্কা নিয়ে নেক্সট প্ল্যান যদি আমি বলি, মানে আই ওয়ান্ট টু বি দ্য অফিসিয়াল গুডিস পার্টনার অফ এভরি প্রোডাকশন হাউস ইন বাংলাদেশ। যে কোনো মুভি বা টেলিফিল্ম বা সিরিজ যাতে রিলিজ হইলেই তাদের সবগুলো কাজ যাতে আমরা করতে পারি। যেমন যদি তাকদির রিলিজ হয়, তাকদিরের অফিসিয়াল মার্চেন্ডাইজ গুলা যাতে আমরা কাস্টম কাক্কা থেকে সেল করতে পারি। তারপর হচ্ছে খিজির হায়াত ভাইয়ের নতুন মুভি যদি রিলিজ হয়, ওই মুভির সবগুলা মার্চেন্ডাইজ গুডস যাতে আমাদের এখান থেকে যায়। সো আই হ্যাভ মানে অ্যান আইডল ইন দিস মানে জনরা, যে কাস্টমাইজ প্রোডাক্টের ইন্ডিয়ান একটা স্টার্ট আপ আছে, বেওয়াকুফ। সো বেওয়াকুফ ওরা হচ্ছে এই এই জিনিসটা নিয়ে কাজ করতো, এন্ড দে আর লেজিটিমেট, মানে আমার ইন্সপিরেশন। তো তারা ওইভাবে আগাইতেছে, আমিও হচ্ছে এইভাবে আগাইতেছি। বাট আমি সবসময় আগানোর সময় চিন্তা করি যে তারা এইভাবে আগাইতেছে, আমি এইভাবে আগাই, বাট এক্সট্রা কি লেয়ার অ্যাড করা যায় এই জায়গায়। সো অ্যাকচুয়ালি ভাই দুইটা বিজনেস কোনোটাই আসলে এখন 100% সাকসেসফুল না। আর আমার মনে হয় যে বিজনেসে কোনো 100% সাকসেস নাই, ইটস অল অ্যাবাউট এটাই। গ্রাজুয়াল সাকসেস। হুম, হুম, হুম। সো ডে বাই ডে বড় করার চেষ্টা করতেছি। আমার আমার যেটা ইচ্ছা ছিল সবসময় এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, বেশি না। আমার দুইটা বিজনেসের থ্রুতে আমি দুইজন মানুষের জন্য কিছু হইলেও পকেট মানির ব্যবস্থা করতে পারতেছি। দ্যাটস মাই সর্ট অফ, এটা কি তোর কি বলবো মামারা, তোর মানে। মামারা বাদে? হ্যাঁ হ্যাঁ, ওরা বাদে, ওরা দুইজন বাদে আরো দুইজন। আচ্ছা আচ্ছা, হোয়াট দে কাস্টম ডু দে কাকায় ডু? কাজ, আচ্ছা কাস্টম কাকা এখন কাজ হচ্ছে যেটা মানে ওরা যে কাজটা করে, কাস্টমার কাকা একজন হচ্ছে জাস্ট পেজের সবগুলো রিপ্লাই দেয়। তারপর হচ্ছে প্রোডাক্ট গুলা যে অর্ডার আসতেছে এগুলা গুগল এক্সেল শিটে হচ্ছে ইনপুট দেয়। ওইখান থেকে আবার মানে আমরা যেখানে করতেছি, যা যা করতেছি ওই শিটটার আবার হচ্ছে আমি ট্র্যাক রাখি, কোন প্রোডাক্ট ডেলিভারিতে গেছে, কোন প্রোডাক্ট প্রিন্টে গেছে, এই টাইপের। সো এই যে এই সাপোর্টটা দেয় পেজের রিপ্লাই গুলো, কারণ পেজে এখন এত নক আসে যে আমি আর রিপ্লাই দিয়ে কুল পাই না। সো একজন আছে যে হচ্ছে পেজে রিপ্লাই গুলা দেয়, তারপর হচ্ছে এক্সেল শিটে হচ্ছে ইনপুট গুলা দেয়, এইভাবে হেল্প করে যাতে আমাদের পুরো প্রসেসটা আস্তে আস্তে অটোমেশনের দিকে চলে যায়। এইটা একটা। আর হচ্ছে ওয়ান স্টপ প্রিন্টিং এন্ড প্যাকেজিং একদম সেম সর্ট অফ একটা কাজ। সো এই তো মানে বেশি মানুষ না, দুইজন মানুষই জাস্ট, বাট এই দুইজন মানুষেরও তো কিছু একটা পকেট মানি আসতেছে, এটা আমার কাছে খুব স্যাটিসফাইং লাগে আর কি। না, ডেফিনেটলি ইউনিভার্সিটি শুরু করার আগে ইউ এমপ্লয় 2 পিপল, বিগ অ্যাচিভমেন্ট ম্যান। আয়মান, তুই কি আমাকে শুনতে পাচ্ছিস? আয়মান আটকে গেল না আমি আটকে গেলাম, আই ডোন্ট নো। কি হয়েছিল ভাই? ভয়েস শোনা যায় না। ওই যে থাকে না ক্লাসের মাঝখানে যখন ডিসকানেক্টেড হয়ে যায় অনলাইন ক্লাস, ওই ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। যাই হোক, আমি বুঝতে বলছিলাম যে পারছি। ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট, ইউনিভার্সিটি শুরু করার আগে দুজন মানুষকে এমপ্লয় এমপ্লয় করছিস তুই, হিউজ অ্যাচিভমেন্ট। থ্যাঙ্কস আ লট ভাই। আচ্ছা, এখন আই হ্যাভ এ কোয়েশ্চেন, সেটা হইতেছে যে একটা জিনিস আই অ্যাপ্রিসিয়েট করি, যেটা হইতেছে যে অ্যাপ্রিসিয়েট না, যেটা অ্যানালাইসিস বা থট, যেটা হইতেছে যে তোর কাস্টমাইজেশন আসলে কোনো শেষ নাই। সো তোর হরাইজনটা খুব বড়।
আই গেস। সো আই গেস এটা থেকে তুই অনেক বড় একটা এম রাখছিস, এটার জন্য সাহস পাইছিস, বিকজ আস্তে আস্তে তোর এক্সপেরিয়েন্স অনেক বাড়বে। মানে আফটার 2-3 ইয়ার্স, আই মিন, তুই হয়তো এভাবে তোর পোর্টফোলিও দেখাইতে পারবি যে তুই 50 রকমের প্রোডাক্ট কাস্টমাইজ করতে পারোস, যেটা কিন্তু ইজ নট এ ইজি টাস্ক ফর এভরি ইন্ডাস্ট্রি। কাস্টমাইজেশন ছাড়া সব ইন্ডাস্ট্রিতে কিন্তু 50 রকমের প্রোডাক্ট পোর্টফোলিও তুই সাজায় রাখতে পারবি না। ইউ হ্যাভ টু বি প্রাণ or রাকিজ ফর ডুইং দিস, রাইট? তুই হয়তো বলতে পারবি। সো তোর আমার কাছে মনে হয় তোর ডিমান্ডটা অনেক বেশি, এবং কাস্টমাইজেশনের স্কোপটা অনেক বেশি, অপরচুনিটিজ অনেক বেশি, বিকজ এ লট অফ থিংস ক্যান বি কাস্টমাইজ। একটা কলম থেকে শুরু করে এনিথিং অ্যান্ড এনিথিং, ল্যাপটপের পিছনে একটা স্টিকার মারা, সেটা একটা কাস্টমাইজেশনের অংশ। সো তোর স্কোপটা অনেক বেশি। এই ব্যাপারটা না অনেক ক্রেজ আছে, মানে আমার যারা টার্গেট অডিয়েন্স, মানে 17 থেকে 27-28 বছর বয়সী, এই আচ্ছা। এই এইজের মানুষজন, মানে দিস ইজ দ্য টাইম অফ দেয়ার লাইফ যেখানে তারা তাদের ফেভারিট ব্যান্ডকে নিজের সাথে অ্যাসোসিয়েট করবে, ফেভারিট সুপারস্টারকে নিজের সাথে অ্যাসোসিয়েট করবে, ফেভারিট সুপার হিরোকে নিজের সাথে অ্যাসোসিয়েট করবে। সো আই টুক দ্য অপরচুনিটি যে আচ্ছা ইউ ওয়ান্ট টু, আই এম লেটিং ইউ টু ডু, আই এম হেল্পিং ইউ ইন দ্য প্রসেস। ইয়া, ডেফিনেটলি। আচ্ছা, তোর কাছে কি ইয়া আছে? এই তুই কিন্তু আমার একটা লাইট বানায় দিবি বলছিস পিছনের জন্য, এখনো দিস নাই। কবে হ্যাঁ দিবি? হ্যাঁ, এখনো দেই নাই। আমি যাই হোক, হচ্ছে তুই খোঁজ আপনাকে এই খবর তো, রেখে আপডেট দিস আমার, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? সমস্যা নেই, কাল পরশুর মধ্যে আমি আর জানাবো তুই আপনাকে। হচ্ছে কি, তোর কাছে কি ইয়া আছে, এই যে কি বলে এটার নাম, ব্যাক ব্যাচ? ব্যাক ব্যাচ হুম হুম হুম, আছে? শিওর? আছে, হ্যাঁ আছে। কাস্টমাইজেবল নাকি তোর কাছে যা আছে তাই? কাস্টমাইজেবল। ঠিক আছে, ঠিক আছে, তুই আমার বানায় দিবি কিছু, ঠিক আছে, ব্যাক ব্যাচ। আচ্ছা ঠিক আছে। ওকে, লাইভে অর্ডার দিলাম কিছু। ওর বাবা, হোয়াট আ বিজনেস! আইমান, তুই তো 2 দিন পর চিনবি না আমারে। তোর ধরে স্টুডিও থাকবে, তুই একা একা ভিডিও করবি, বলবি আরে ভাই আপনি তো খ্যাত, ও আচ্ছা, আপনি তাই না? কোথায় বসে আছেন এখানে? আচ্ছা, so that that brings us to রিমেন ভাইয়ের সেকেন্ড স্টার্টআপ which he started lately. So আমরা এখন ওটা নিয়ে জানবো হুম about হুম প্রিয়রা। হুম হুম হুম। পিওরা, So ইয়েস, ভাই, পিওরা, হ্যাঁ হ্যাঁ। বল প্রিয়রা বল, আমার, কোশ্চেন কর। মানে আমার আপনার দুইটা স্টার্টআপের মধ্যে, যদিও ওইটা মানে মোস্ট ইম্প্যাক্টফুল, বাট এইটা কেন জানি আমার অনেক ফেভারিট। কারণ গোয়িং along আপনারাও জানতে পারবেন, আমাদের যারা অডিয়েন্স এখন শুনতেছেন, যে হাউ ক্যান আ স্টার্টআপ ক্যান বি আ কমফোর্টার ফর আ পারসন। সো ইয়া ভাই, স্টার্টিং উইথ ইউ। আচ্ছা, পিওরার ব্যাপার যেটা হইছে যে আহ, আমরা আবার ওইরকম রুট কজ অ্যানালাইসিস করতেছিলাম, যে মানে আমি আর আমার ছোট ভাই, বুঝছোস, ব্রেনস্টর্ম করি যে যেই ব্যাপারগুলোর প্রবলেম কোনোভাবে বেরোচ্ছে না চারপাশে, ওইটাকে আমরা সলভ করা যায়। সো কার্বন এমিশন ইজ ওয়ান। আর আরেকটা ব্যাপার যেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছিলাম, সেটা হচ্ছে তোর আহ এই মেয়েদের পিরিয়ডের পেইন। সো আমরা খেয়াল করে দেখলাম যে মেয়েদের পিরিয়ডের যে পেইন, সেটার যে এক্সিস্টিং সলিউশনস গুলা, এগুলা ইদার হার্মফুল আর রেস্ট্রিক্টিং। সাপোজ তুই ওষুধের কথা চিন্তা করলে, বেশিরভাগ ওষুধে অনেক হার্মফুল, যেটা সাইড ইফেক্ট আছে অনেক। আবার তুই যদি হট ওয়াটার ব্যাগের কথা চিন্তা করস, বা মুভি দেখা, পপকর্ন খাওয়া, আচার খাওয়া, বা গরম শেক দিয়ে রাখা, হোয়াট এভার দ্যাট ইজ, যেটা বলো, এগুলো আসলে তুই ডে টু ডে লাইফে মুভিং অবস্থায় করতে পারবি না। আমরা দেখছিলাম যে এমন কি করা যায় সো দ্যাট যেটা কারণে মানুষকে একটা নর্মাল লাইফ উপহার দেওয়া যায় ইন দেয়ার পিরিয়ড ডেজ, মেয়েদেরকে। সো আমরা চিন্তা করে দেখলাম যে পিরিয়ড মানুষের একটা খুবই হলি এবং খুবই নর্মাল একটা ফিজিওলজিক্যাল প্রসেস, এইটাকে তুই থামাইতে পারবি না। তোকে করতে হইলে মানে মানে থাকে না যে তোর পায়ে যদি কেটে যায় রক্ত পড়বেই, সো মেয়েদের জন্ম হইলে পিরিয়ড হবেই, সো এইটাতে কিছু করা যাবে না। হোয়াট ক্যান উই ডু, যে আমি ব্যথার যে সংক্রমণটা, সারা শরীরে ব্যথা ছড়ায় যাচ্ছে, বা ব্যথাটা অনেক বেশি ব্যথা হচ্ছে, সেটাকে কমানো থ্রু থ্রু এ ডিভাইস, নট উইথ দ্য মেডিসিন, যেটা আমাকে ফিজিক্যালি এফেক্ট করতেছে পরবর্তীতে, এটা কিভাবে করা যায়। সেটা নিয়ে আমার ছোট ভাই গবেষণা করতে করতে খেয়াল করলো যে এরকম কিছু প্রসেস আছে, যেটার মাধ্যমে আমি একটা ডিভাইস যদি বাইরে থেকে দেই, সেই ডিভাইসের মাধ্যমে ব্যথাটা কমায় ফেলা যায়। তো তখন আমার মাথায় ফার্স্টে ক্লিক করলো, এবং তুই যেন বলে তোর ফেভারিট, আমারও পিওর অনেক ফেভারিট, যেহেতু এটা আমি লাইফে
একটা মানুষকে যে ইম্প্যাক্ট করতেছে সেটা আমি একদম সামনে থেকে দেখতে পাই, একদম ভিজিবলি দেখতে পাই। অনেকে আমাকে বলছে যে আই নিড পিওরা, তোমরা যখন সেলিং স্টার্ট করবো আমাকে জানাবা। অনেকে বলছে যে আই মিস পিওরা, মানে আমি ওনাকে ভলেন্টিয়ার করার জন্য 1 মাসে দিছিলাম, পরের মাসে নিয়ে আসছি, শি ওয়াজ ক্রেভিং ফর ইট। সো এই ইম্প্যাক্ট গুলো আমি চোখের থেকে দেখতে পাই এবং ইট ফিলস অ্যামেজিং অ্যাকচুয়ালি। সো যাই হোক, এটা করতে করতে পিওরা শুরু হইলো, তারপরে আমরা আস্তে আস্তে আবার সেই এমভিপি বানানো শুরু করছি, একটা দুইটা, আমাদের প্রত্যেকটা এমভিপি বানাচ্ছি, প্রত্যেকটা এমভিপি তে আগের থেকে কিছু না কিছু অ্যাড হচ্ছে। ধর যে তোর একটা এমভিপি তে যদি এরকম থাকে যে তোর লাস্ট এমভিপি তে আমরা কি ডেভেলপমেন্ট আনলাম একটু মনে করি, ধর যে তোর মুড ধর আমাদের 8টা আছে, বা আমাদের লেখাগুলা মানে ভিতরে যে ডিভাইসের স্ক্রিনে যে লেখাগুলা থাকে সে বা বাটন গুলা যেগুলা থাকে সেগুলা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি করে ফেলা, এগুলো নিয়ে প্রত্যেকটা প্রোটোটাইপে উই আর এনশিওরিং যে প্রত্যেকটা প্রোটোটাইপ আগের প্রোটোটাইপ থেকে নতুন কিছু এডিশন হচ্ছে এবং হচ্ছে আমার এক্সপেরিয়েন্স গুলা বেটার হচ্ছে। তো এভাবে করে আমরা প্রোটোটাইপ করা করছি, বা ব্যাটারির কর্মক্ষমতা আগের থেকে বাড়ানো। কারণ আমাদের চেষ্টাই থাকবে যে একটা মানুষ যদি একদিন প্রত্যেক দিন চার্জ দিয়ে ওটা ইউজ করতে হয় তাহলে ইজ নট এ ফিজিবল ওয়ান। আমার যদি 5 দিন ইউজ করতে, আমি যদি 2 চার্জে হয়ে যায়। সো ব্যাটারির কর্মক্ষমতা বাড়ানো, প্লাস প্রত্যেকটা জিনিসটা আমরা খুব খুঁটিনাটি রকমের অ্যানালাইসিস করতেছি। একটা মানুষকে দিলে তার কাছ থেকে আমরা ডিটেইল একটা ফিডব্যাক নেই যে কোথায় প্রবলেম ছিল, কোথায় উপকার মানে করা যেতে পারে, ইমপ্রুভ করা যেতে পারে। তো যাই হোক, আমাদের এখন প্রোটোটাইপ চলতেছে এবং আমাদের ভলেন্টিয়ারিং চলতেছে। আমরা আমাদের যারা ভলেন্টিয়ার আছে তাদের মাধ্যমে টেস্ট করতেছি, এবং সামনে আমরা তোর হেলথ মিনিস্ট্রি এবং ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস থেকে অ্যাপ্রুভাল নেওয়ার একটা অ্যাটেম্পটে আছি। সো এই আর কি, পিওরের গল্প তো এটাই। So, ওই যে একটা কথা বললেন না যে হচ্ছে একজন মানুষের বেনিফিট হচ্ছে, চোখের সামনে দেখতে পারতেছেন, আমার মনে হয় এর থেকে বেশি কমফোর্টিং আর কিছু নাই। নাথিং। কজ মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যাদেরই কোনো ক্লোজ ফিমেল ফ্রেন্ড আছে বা যারা এই ব্যাপারটা নিয়ে একটু হলেও জানে, তারা জানে যে মানে বিং আ মেল পার্সন, তারাও এটা জানে যে ওই টাইমটাতে কি পরিমাণ প্রবলেমের থ্রুতে একটা মেয়ের গো থ্রু করা লাগে, কি পরিমাণ পেইনের থ্রুতে ওইটা রিলিফ করে দেয়া, মানে ইটস অ্যান অ্যামেজিং টাস্ক। আর আমার কথা হচ্ছে যে ভাই, এই যে আপনার একটা স্টার্ট আপ ক্লাইমেট চেঞ্জটাকে রেজিস্ট করতেছে, আরেকটা স্টার্ট আপ এই যে মানুষজনের হেলথ নিয়ে, এত ইম্প্যাক্টফুল স্টার্ট আপ আইডিয়াস গুলা মাথায় কিভাবে আসে ভাই, একটু বলেন, মানে কিভাবে কি করলে আপনার মতো ইম্প্যাক্টফুল আইডিয়া মাথায় আসবে? নাথিং, এরকম কিছু রকেট সায়েন্স না, জাস্ট আমার কাছে মনে হয় যে বিং অ্যান এন্টারপ্রেনার ইউ শুড ট্রাই টু সলভ এক্সিস্টিং প্রবলেম, এটাই আর কিছুই না। আমার কাছে মনে হয় যে আহ, তোমার প্রবলেম সলভ করার এক্সটেন্টটা যত বড় হবে তত বেশি ইম্প্যাক্ট। 1,000 মানুষের একটা প্রবলেম সলভ করার মতো একটা স্টার্টআপ হইতে পারে, 1 কোটি মানুষেরও হইতে পারে, 1 কোটির থেকে বেশি মানুষেরও হইতে পারে। সো আমার কাছে মনে হয় টু বি ভেরি মাচ প্রবলেম সলভিং মেন্টালিটি ওরিয়েন্টেড, এবং টু বি ভেরি মাচ কনজিউমার সেন্ট্রিক, মানে কনজিউমারের শু থেকে ব্যাপারগুলো চিন্তা করা। মানে একটা জিনিস খেয়াল করবি যে আমরা এনআইএস সিনড্রোম নামে একটা ব্যাপার আছে। এনআইএস সিনড্রোম হচ্ছে মানুষ মোটামুটি সবাই এনআইএস সিনড্রোম দ্বারা আক্রান্ত। এনআইএস সিনড্রোম মানে হচ্ছে সবার নিজের জিনিস নিজের কাছে ভালো লাগে। ধর তুই যদি এখন ভাত রান্দিস, আমি তোর শুনছি, ভাত আমি একটু আগে শুনছি এনায়েত সিনড্রোম। সো তুই যদি এখন তুই যদি এখন আহ কিছু একটা রান্না করিস, তোর ধর খাইতে অখাদ্য হয়েছে, বা দেখবি তোর খুব ভালো লাগবে। দেখবি যে নিজেদের জিনিসপাতি আমাদের কাছে একটু ওভার রেটেড লাগে। সো একটা কথা আছে, সবার কাছে তার সবার আইডিয়া হচ্ছে দুনিয়া কাঁপানো আইডিয়া, রাইট? সো ওইটা একটু মিটিগেট করে মানুষের চোখ দিয়ে দেখতে পারাটা যে অ্যাকচুয়ালি আমার আইডিয়াটা কতটা ভ্যালিডেটিং, রাইট, কতখানি ফিজিবল, এবং কতখানি মানুষের লাইফে অ্যাকচুয়াল প্রবলেমটা সলভ করতেছে, এই সাইড থেকে দেখাটা ইম্পর্টেন্ট। নিজের আইডিয়াটাকে একদম এক সাইডে রেখে অন্য সাইড থেকে জাজ করাটা, মানে একটা ওইটা হচ্ছে সেকেন্ড স্টেপ। লাইক একটা প্রবলেম তুই সলভ করলি, প্রবলেমের একটা আইডিয়া তুই বের করলি, বের করার পরে এবার দেখতে হবে যে না, অ্যাজ এ কনজিউমার এটা কতখানি আমাকে হেল্প করতেছে। প্লাস তারপরে ওইটার জন্য তোর কাছে যা কিছু আছে, যা কিছু আছে সেটা নিয়ে ট্রাই করা। আমি জাস্ট কোথা থেকে আইডিয়া পাবো এই কোয়েশ্চেনের বাইরে গিয়ে একটা সিম্পল একটা আউটলাইন দিচ্ছি কিভাবে একটা বিজনেস ক্যান মানে থাকে না সামনের দিকে শিওর আগাইতে শিওর পারে। ভাই। সো হুম। আরেকটা জিনিস যেটা মনে হয় যে খুব কমন একটা ব্যাপার আছে যে সবাই শুরু থেকে ফান্ডিং চায়।
ফান্ডিং চাওয়াটা খুবই মানে নর্মাল, আমার কোনো কিছু নিয়ে কোনো আপত্তি নেই, বাট কোনো কিছুর জন্য থেমে থাকাটা ইজ ভেরি টাফ। বিকজ আমি আর আমার ছোট ভাই যে আছি, আমরা দুইজনই মোটামুটি ওরকম চাকরি টাকরি ব্যবসা ট্যাবসা করি না। স্টিল আমাদের কাছে যাই আছে একদম মিনিমাল, মানে এমভিপির নামই তো মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। আমরা এমভি বানাতে একদমই কম খরচে যা আছে আমাদের হাতে, ভলেন্টিয়ারের জন্য আমাদের নেটওয়ার্কে যারা আছে, তুইও আছিস ইভেন, সবকিছু একদম হাতে যা আছে ওইটা দিয়ে শুরু করা এবং আগানো। একটা টাইমে গিয়া অপরচুনিটি উইল ফাইন্ড মি, কাস্টমার উইল ফাইন্ড মি, হ্যাঁ, মানি উইল ফাইন্ড মি ইফ আই এম গোয়িং রাইট। সো ওইটাই আর কি, যে একটা কিছু প্রবলেম সলভ করা, ইফ আই রিক্যাপ, তারপর এটাকে ভ্যালিডেট করা থ্রু কনজিউমার মাইন্ড, বা কনজিউমার মাইন্ডের ওই এত কনসেপ্টে না গিয়ে মানুষকে টেস্ট করলেও হবে। যারা একটু অপরিচিত তাদেরকে বলতে হবে যে এটা হচ্ছে আমার সলিউশন, তুই এটার জন্য কয় টাকা দিতে রাজি? ফ্রিতে দিলে সবাই নেবে, তুই এটা কয় টাকা দিয়ে কিনবি? যেমন পিওরাতে আমরা যে কাস্টমার সার্ভেটা চালাইছিলাম, ওইখানে 90% অফ দ্য পিপল রেসপন্ডেড যে টু গেট পিওরা মানি ইজ নেভার এভার অ্যান অপশন, আমি সব দিতে রাজি আছি এরকম একটা প্রোডাক্ট পাইতে। তো তখন উই হ্যাড দ্য কারেজ যে না, আমি আমি সামনে আগাইতে পারি, আমার টাকা পয়সা প্রবলেম হবে না। এবং স্টিল এখন মানুষের কাছে টাকা পয়সা অপশন না। আমি অনেক মানুষকে চিনি, আমি পিওরা যদি 10,000 টাকায় চাই, 10,000 টাকা দিয়ে দিবে, যেদিকে আমার প্রোডাক্টের কস্টিং অনেক কমের থেকে, রাইট? আমার কাছে মনে হয় এখানে যে এখানে আমার একটা কোয়েশ্চেন আছে, একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আপনি একটু মনে রাখেন আপনি কোথায় ছিলেন। শিওর তো শিওর। এইটা হচ্ছে যে আপনি জানেন যে আপনি এমন একটা সলিউশন ক্রিয়েট করছেন দ্যাট ইউ ক্যান চার্জ হিউমাঙ্গাসলি ফর ইট, বাট অ্যাজ অফ আই নো ইউ পার্সোনালি, আমি জানি যে আপনি চেষ্টা করবেন মিনিমাম রেঞ্জেই মানুষজনকে এটা দিতে। এই যে আপনি এটা চিন্তা করবেন, আপনার মোরাল মানে আপনার মোরাল কম্পাসে ব্যাপারটা কিভাবে খেলে যে আমি হাইয়েস্ট প্রফিট ম্যাক্সিমাইজেশনটাকে না নিয়ে হাইয়েস্ট পিপল পিপলস প্রফিট ম্যাক্সিমাইজেশনটাকে মাথায় নিব, এই জিনিসটা আপনার মাথায় কিভাবে খেলে? আহ, আমার কাছে মনে হয় যেহেতু এটা একটা মাস লেভেলের প্রোডাক্ট, সো আমি যদি এখন, যদিও আমার সার্কেলের যারা, তারা তো এফোর্ড করতে হয়তো পারবে, বাট আমার সার্কেলের বাইরে যারা, ধর গ্রাম অঞ্চলে যারা আছে বা স্টুডেন্ট, মোস্ট অফ দ্য ক্ষেত্রে স্টুডেন্ট, আমরা ফার্স্টে তো আমরা স্টুডেন্টের কাছেই যাবো, বিইং এ স্টুডেন্ট আমরা তো ফার্স্টে স্টুডেন্টের কাছেই যাব। তারপর হয়তো আমরা থাকে না যারা একটু ওয়ার্কিং লেডি, তাদের কাছে যাব। সো আমার হয়তো আমার ফ্রেন্ড সার্কেল এফোর্ড করতে পারলো, বাট আমি একটু বড় আকারে গেলে তারা এফোর্ড করতে পারলো না। একটা মানুষেরও যদি মনে হয় যে পিওরা ইজ ওভার প্রাইসড এবং এইটার কারণে আমি এফোর্ড করতে পারতেছি না, তারা যদি এইটা মনে করে যে পিওরা যদি দাম একটু কম হইতো, হয়তো আমার এই পিরিয়ড ডেজ গুলো একটু ইজি হইতো। So আমার কাছে মনে হয় এইটা আমার মোরাল কম্পাসে খেলে যে আই শুড নট মেক ইট এমন কিছু যেটা তাকে এবং পিওর আমি যদি একটা ডিভাইস দেই, মোটামুটি 2 থেকে 3 বছর এটা চলে যাবে। সো 3 বছরে 3 × 36 মাসের পিরিয়ড পেইনের ওয়ার্থ তোর মাথায় ফিলিংস আসতেছে কিনা আমার প্রোডাক্টের সাথে, এটা আমার প্রাইসিং করার সময় মাথায় রাখি আমি। সো আমার কাছে মনে হয় ফর এনি বিজনেস, ওই যে শুরুতে তুই একটা কথা বলতেছিলি না, যে আহ, একটা কেনাকাটায় ইদার আমি জিতবো নাহলে ও জিতবে, এখানে আমার একটু দ্বিমত আছে। আমার কথা হইতাছে ভাই, কোনো জিতাহারার, কারোই জিতাহারার দরকার নেই, দোকানদারও জিতবে। এখন আমি একটা প্রোডাক্ট দিয়ে কিনবো, আমাকে অবশ্যই প্রফিট দিয়ে কিনতে হবে। সো হোয়াট ইজ দ্য হুম। অপটিমাম পয়েন্ট, সেটা হইতাছে ও খুব হিউম্যাঙ্গাসলি চার্জ করবে না। আমার কাছে এটাই মনে হয় সব জায়গাতে হওয়া উচিত। আমি ওভার প্রাইস কোনো কিছু পছন্দ করি না। আই অ্যাভয়েড ব্র্যান্ডস হু আর ওভার প্রাইস। আই অ্যাভয়েড এভরিথিং, মানে যা থাকে না, মানে অ্যাটলিস্ট এই পর্যায়ে, জীবনের এই পর্যায়ে, হ্যাঁ, যখন আমার অনেক টাকা থাকবে আল্লাহ যদি দেয়, তখন না হয় আমি একটু স্কিপ করতে পারবো, যে না ঠিক আছে অত বার্গেনিং এ না যাই, বা ঠিক আছে এইটা। বাট আমার কাছে মনে হয় এই স্টেজে আমি যেখানে স্ট্রাগলিং একটা লাইফ কাটাচ্ছি, যেখানে আমার কাছে মনে হয় এভরি স্টুডেন্ট শুড হ্যাভ এ স্ট্রাগলিং লাইফ। স্টুডেন্ট লাইফ ইজ নট সামথিং ল্যাভিশ। হ্যাঁ। সো আমি চিন্তা করবো 10টা স্টুডেন্ট কিভাবে স্ট্রাগলিং লাইফটাকে কন্টিনিউ করে আমার প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারে। সো ওইটাই আর কি। সো আমি এরকম করে বলি যে আপনি যদি আমাদের প্রোডাক্টটা নেন, আপনি 3 বছর নিশ্চিন্ত থাকতে পারেন। এখন আপনি চিন্তা করেন 3 বছরের জন্য এই টাকাটা ওয়ার্থ ইট কিনা, যদি হয় আই ক্যান গিভ ইউ। আমি অলরেডি প্রোডাক্ট সেল করছি মানুষের কাছে, সো আমি ওরকমই চেষ্টা করছি যে একদমই ইয়ে রাখতে। সো আমি আই ডোন্ট নো যে আমি এখন নিজের সাইড থেকে ভ্যালিডেট করলে তো হবে না, মানুষ আসলে বলতে পারবে যে অ্যাকচুয়ালি প্রাইসটা কিরকম। বাট আমার কাছে মনে হয় নট অনলি ফর পিওর, ফর এভরি বিজনেস প্রফিট থাকবে, বাট ভাই প্রফিটটা একটা মিনিমাম রেখে। ব্যবসাকে হালাল করা হয়েছে তাই বলে এই না যে
ব্যবসাতে আমি 200% প্রফিট করলে সেটা হালাল থাকলো, সেটা ডেফিনেটলি মানুষের প্রতি জিম্মি বা অত্যাচার। হুম, বিশেষ করে এইসব প্রোডাক্টের এক্স্যাক্টলি। ক্ষেত্রে যেখানে আমাদের কম্পিটিশন, আমি ব্র্যাক করতেছি না, বাট যেখানে কম্পিটিশন একটু কম সেখানে কিন্তু জিম্মি গুলো সবাই করে। দেখবি যে আহ যখন প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি, সাপ্লাই অনেক কম থাকে, তুই পাঠাও নিতে যা, উবার নিতে যা, যখন দেখবি যে উবার রাস্তায় কম থাকে, দেখবি নিচে সার্চ অ্যাপ্লাই লেখাটা দিয়ে দেয়, আর দেখবি প্রত্যেকটা রাইডার ভ্যালু মানে ভাড়া অনেক বেড়ে যায়, ডাবল, দুই গুণ বেড়ে তিন যায়। গুণ হয়ে যায়। আজকে কি হইলো, আহ, বাস ভাড়া বাড়লো 27%, লঞ্চ ভাড়া বাড়লো 35%। এটা কি জনগণকে জিম্মি করা হইলো না? অবশ্যই এক্স্যাক্টলি, জনগণকে জিম্মি করা হইলো। আমার কাছে সবচেয়ে দ্যাটস দ্য ইজিয়েস্ট থিং দে কুড ডু। দে কুড ডু, এবং জনগণকে দ্যাটস দা, জিম্মি করো, এবং কে দ্যাট ইজ দ্য বলবে? মোস্ট জঘন্যতম থিংস ওয়ান ক্যান ডু, মানুষকে জিম্মি করা। এটার জন্য আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে। সো টু অল দ্য বিজনেসম্যান, টু হোয়াট এভার বিলিভস ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল ফর এইচ অ্যান্ড এভরি পেনি ইউ আর গেটিং ফর ইউর কাস্টমার্স। মানুষ যে টাকাটা দিয়ে কিনতেছে সেটা তাদের প্রচন্ড হার্ড আর্ন মানি। হ্যাঁ, ইউ ক্যান বি, থাকে না খুব ল্যাভিশ প্রোডাক্ট যেটা হয়তো বড় লোকটা কিনতেছে, তাদের ক্ষেত্রে আলাদা, বাট আমার প্রোডাক্ট ইজ নট ফর এ পার্টিকুলার গ্রুপ অফ পিপল, আমার প্রোডাক্ট ইজ ফর এভরি ওয়ান আউট দেয়ার। সো আমাকে অনেক কিছু মাথায় রাখতে হয়, আমি যদি পিওরার কথা বলি আর কি। বুঝতে পারছি। ভাই আপনি ছিলেন হচ্ছে যে আপনার বিজনেসটাকে আপনি কিভাবে সার্কুলেট এন্ড ম্যানেজ করতেছেন ওই জায়গায়? আচ্ছা, না ওইটা ইন জেনারেল বলতেছিলাম, তো ওইটাই আর কি, যে এই তিনটার প্রসেস, এই তিন চারটা প্রসেসের মধ্যে যাইতে পারলে আমার কাছে অনেককেই বুঝছস দেখি, আমি এই কথাগুলো কেন বললাম, অনেককেই বুঝছস দেখি বিজনেস পটেনশিয়াল আছে, ইচ্ছা আছে, স্টাক হয়ে আছে কারণ ফান্ডিং নেই। আরে ভাই, ফান্ডিং আসবে, শুরু তো করতে হবে, মানুষকে একটা দেখাইতে হবে যে না, আমি হুম, আমার কাছে যা কিছু আছে তাই দিয়ে এই প্রোডাক্টের এই পোর্শনটা বানাইতে পারছি। বাট এই যে প্রোডাক্টের মাথাটা দেখতেছেন না তুলা দিয়ে বানানো, এটা তুলা দিয়ে না, এটা আসলে ফাইবার দিয়ে বানানো হবে, বাট আমার কাছে টাকা নাই দেখে আমি তুলা দিয়ে বানাইছি। এই স্টেজ পর্যন্ত সবাইকে যাইতে হবে। না আমার কাছে টাকা নেই, এই জন্য আমি কোনো প্রোডাক্ট বানাইতে পারতেছি না, টাকা এক্স্যাক্টলি, আছে। মানে হু ফান্ডস অ্যান আইডিয়া, এভরিবডি মানে ফান্ডস আ ফার্স্ট হ্যান্ড এক্সিকিউশন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যেটাতে, যেটা মানে আইডিয়া মানে আইডিয়াজ আর এন্ড গ্রেট, এক্সিকিউশনস আর, আমার মনে হয় এই জিনিসটা খুব কম প্রিচ করা হয়। মানুষজন আইডিয়াকে খুব ভ্যালু দিয়ে ফেলে, এক্সিকিউশন ছাড়া আসলে একটা আইডিয়ার কোনো ভ্যালুই নেই। এক্স্যাক্টলি, এবং আমার কাছে মনে হয় যে ইনভেস্টরের মাইন্ডসেট থেকে যদি চিন্তা করো যে এই ছেলেটা হুম, আহ, একটা আইডিয়াতেই বসে আছে, এটাকে ফার্স্ট লেভেল এক্সিকিউশনই করতে পারে না, ও আমার ইনভেস্টমেন্টটাকে কিভাবে একটা $1 মিলিয়ন বিজনেস হুম, দিবে? হি ইজ নট দা ওয়ান, নাম্বার ওয়ান, এক্স্যাক্টলি। এখানে আইডিয়া ড্রপ হয়। নাম্বার টু হচ্ছে যে তোর ইনভেস্টরকে এইভাবে বলতে হয় যে আই হ্যাভ এ গ্রেট আইডিয়া এবং আই মেড সামথিং আউট অফ ইট, উইথ ইউর হেল্প অ্যান্ড মানি অ্যান্ড মেন্টরিং আই ক্যান লেভারেজ মাই স্কিলস অ্যান্ড আই ক্যান সার্কুলেট মাই প্রোডাক্ট টু দ্য হোল কান্ট্রি। আমি এই লেভেলে যাইতে পারবো। যেমন পিওরার, হুম, আমাদের হুম, হুম, পিওরার এক্সাম্পল যদি আমি দিই, আমাদের একদম লাইভ এক্সাম্পল, সেটা হইতেছে পিওরার জন্য আমাদের খুব আর্জেন্ট ফান্ডিং দরকার। আপনারা যারা শুনতেছেন, কারো যদি পিওরাতে ফান্ডিং করার ইচ্ছা থাকে আমাকে ইনবক্সে নক দিতে পারেন। পিওরার ফান্ডিংটা কেন দরকার? আমি এখন একটা একটা করে প্রোডাক্ট দিতে পারি মানুষকে, ঠিক আছে? আমি তোর কাছ থেকে প্রি অর্ডার নিলাম, আমি ওই টাকা দিয়ে দিতে পারি, খুবই ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক কথাবার্তা বলছি, বিকজ এতক্ষণ যারা পডকাস্ট শুনছে তাদের এইটুক শোনার অধিকার আছে, এবং হুম, আমরা এই অংশটা কাট করব না, খুবই ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক কথা। যে আপনার কাছ থেকে আমি টাকা নিয়ে আমি একটা প্রোডাক্ট আপনাকে বানিয়ে দিতে পারি, কিন্তু এটা কখনোই একটা বিজনেস স্কেলেবল ব্যাপার স্যাপার না। আমার আমার মাথায় চিন্তা আমি কতজন মানুষকে সার্ভ করতে পারলাম। আমি আপনার কাছ থেকে 1,000 টাকা প্রত্যেক প্রোডাক্টে লাভ কইরা এরকম 10টা প্রোডাক্ট বানায় মাসে 10,000 টাকা ইনকাম করতে পারি, কিন্তু আমার পকেট মানি উঠে গেল। বাট এটা আমার নেভার এভার এ গোল। আমার গোলটা হইতেছে আমি কতজন মানুষের আহ দিনটা সহজ করতে পারলাম। সো এখানে ইকোনমি অফ স্কেলটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি যদি ইকোনমি স্কেলটা অ্যাটেন্ড না করি তাহলে কিন্তু আমি মাস লেভেলে হেল্প করতে পারবো না। বললাম তো, আহ, আমি একদম যদি কম করেও ধরি, পিওরার মার্কেট আছে মোটামুটি সাম মিলিয়নস। আমি আমার সবচেয়ে ছোট যে ইয়াটা ধর, ঢাকা, চিটাগাং আর বরিশাল, এই তিনটা সিটির 12 থেকে 49 এজে যারা আছে তারা মূলত মেনস্ট্রুয়াল ক্র্যাম্পটা ফেস করে। এদের মধ্যে 37% মানুষ হচ্ছে এক্সট্রিম ক্র্যাম্প ফেস করে, বুঝছোস? So এর হচ্ছে আমার একদম টার্গেট অ্যাভেলেবল মার্কেট বা সার্ভিসেবল অ্যাভেলেবল মার্কেট, যেটাই বল, মানে যাই হোক, আমি জাস্ট সরি, টার্গেট অ্যাভেলেবল বলতেছি কেন, সার্ভিসেবল অবটেনেবল মার্কেট, মানে যাদেরকে আমি একদম ফার্স্ট হ্যান্ডে সার্ভ করবো, তাও সেটা সাম মিলিয়ন। এখন আমি সাম মিলিয়নের মার্কেট যদি একটা 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 করে প্রোডাক্ট করতে থাকি, এবং এটার মধ্যে কিন্তু আমি একটা কমফোর্ট জোনে ঢুকে যাব, হুম, কারণ আমার মাসে টাকা আসতেছে, আমি একটা একটা করে দিচ্ছি, একটা একটা কোনো প্যারা নাই, ইয়ে করে। আমি এটা চাই না। আমার কাজ হইতেছে যে
কিভাবে একটা ছোটখাটো একটা মিনি ফ্যাক্টরি বা ওয়ার্কশপ দেওয়া যায়, যেখানে আমি 2টা লোক লাগাই দিব যারা সারাদিন পিওরা বানাবে, আমি যত পারি খালি সাপ্লাই দিতে থাকবো পাগলের মতো, যে আমার কাজ হইলেই হয়েছে। আমি এদিকে জাস্ট কোয়ালিটিটা এনশিওর করবো যে না, থিংস আর বিং কোয়ালিটিফুল, মানুষের কাজ হচ্ছে কাস্টমারের সাথে আমি সবসময় কন্ট্যাক্ট রাখবো যে তারা অ্যাকচুয়ালি সাপোর্ট পাচ্ছে হুম কিনা, এবং হুম হুম। আমরা প্রত্যেকটা কাস্টমারকে 6 মাসের জন্য বা 1 বছরের জন্য স্টিকি জেল প্যাড ফ্রি দিয়ে দিতেছি। আমি যদি পিওরা সম্পর্কে একটু আইডিয়া দিই আপনাদের সবাইকে, ধরেন আপনি আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট অর্ডার দিলেন, আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন। আমরা হয়তো কিছুদিন টাইম নিব, বর্তমান স্টেজের কথা বলতেছি। তো আমি আপনাকে প্রোডাক্টটা দিব এবং আগামী সারা জীবনের জন্য আপনার টেকনিক্যাল সাপোর্ট আমরা দিব। আপনার ডিভাইস কাজ করতেছে না, এই বাতি জ্বলতেছে না, এটা কেমনে করব বুঝতেছেন না, এটা ইনশাল্লাহ একদিন আমরা টিউটোরিয়াল নিয়ে আসবো, বাট আপাতত প্রোডাক্ট কাজ করতেছে না থেকে শুরু করে প্রোডাক্ট কেমনে ইউজ করবো বুঝতেছি না, এই সব ধরনের সাপোর্ট 24/7 আমরা দিয়ে থাকি। আগামী 6 মাসের জন্য যে কটা স্টিকি জেল প্যাড লাগবে, বিকজ এই যেই প্যাডটা দিয়ে এখানে লাগানো হয় ওইটা তো স্টিকি জেল প্যাড, ওটা উঠে যায় অনেক সময়, আঠা আঠা হয়ে যায়, শুকায় যায়। সো নেক্সট 6 মাস যাতে আপনার কোনো টেনশন করা না লাগতে পারে, ইভেন 6 মাস পর চাইলে আমরা বেচবো, এটা হচ্ছে আমাদের একটা আলাদা প্রোডাক্ট লাইন। আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা করে বিক্রি করি, ব্যাটারি বা সামথিং, ওটা আমাদের লাগলে দেবো। বা এছাড়া আমরা 6 মাসের জন্য আপনাকে নিশ্চিন্ত করে পাঠাচ্ছি। আপনার যে কোনো সময় প্রোডাক্ট হলে আপাতত 6 থেকে 1, মানে আপাতত আমরা এরকম কোনো রিজিড কোনো ফিগার দেই নেই যে 1 বছরের ওয়ারেন্টি, 2 বছরের গ্যারান্টি, বাট মোটামুটি প্রথম 6 মাসে আপনার যদি কোনো প্রোডাক্টের প্রবলেম ধরা পড়ে আপনি আমাদের কাছে ব্যাক করতে পারেন, ওইটা আমরা ফ্রি সার্ভিসিং করে দিব। সো উইথ এ লট অফ কি বলো এটাকে, ফ্লেক্সিবিলিটিস এন্ড ফ্যাসিলিটিস আমরা পিওরের সাথে সাথে প্রোভাইড করতেছি, জাস্ট অনলি উইথ দ্য ওয়ান গোল, সেটা হইতাছে যে লেস পেইন মোর গেইন। এটাই অ্যাকচুয়ালি আমরা মেয়েদের জন্য এনশিওর করতে চাই। দ্যাটস অ্যামেজিং। মানে আই জাস্ট উইশ যে এই পার্টটা মাস্ট, মানে ইয়াতে ট্রেলার রাখাই লাগবে আগের পার্টটুকু, কারণ আমি চাই মানুষ এতটুকু পর্যন্ত এসে শুনুক যে বাংলাদেশে এত জোস কিছু একটা হইতেছে। আই এম থ্রিল যে মানুষটার সাথে আমি পডকাস্ট করতেছি, আল্লাহ মাহবুব জানে 3 মাস পর পাবো নাকি। যাই হোক, ও আয়মান, যাই তুমি হোক, নিজেই তুমি নিজেই চিনবা না স্টোরিও দিয়ে আমাকে আমার সাথে কথা। এসব এইসব ভুগি থেকে বলে লাভ নাই। ঠিক আছে, অলরেডি আমরা ইউটিউবে দেখতে পারতেছি যে সিয়াম শাহিদ নূর ভাই আর সাদমান সাদিক ভাই এন্ড খালিদ ফারহান ভাইয়ের মধ্যে একটা মোটামুটি জোস একটা, আমি কোল্ড ওয়ারটা এনজয় করতেছি কেন, মানুষজন বা এই দুইজন মানুষ একজন আরেকজনকে লজিক দিয়ে ব্যাশ করে ফেলতেছে, বাট তাও কি পরিমাণ রেসপেক্টফুল পয়েন্ট অফ ভিউ থেকে কথাবার্তা গুলা বলতেছে, মানে দেখে অবাক হয়ে গেলাম। ভেরি ট্রু। এটাই। আচ্ছা আয়মান, মুভিং টু দা নেক্সট, তুই এবার একদম লাস্টের দিকে চলে আসছি আমরা। তো তুই হচ্ছে তোর বিজনেস করতে গিয়ে তোর কিছু লেসন আমাদের সাথে শেয়ার কর, যেগুলা যে কোনো অ্যাসপায়ারিং বিজনেসম্যান তোর লেভেলের যারা মানে থাকে না, যারা হম। বড় লেভেল আছে ওদের না, আমরা যারা স্টুডেন্ট মানুষ যারা বিজনেস শুরু করতে চাচ্ছি, রিটেল ইন্ডাস্ট্রিতে বিজনেস শুরু করার জন্য যে জিনিসগুলো মাথায় রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ফার্স্ট অফ অল রিটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, মানে when you are selling one product, your business circulates around that one product. You never know যে একটা প্রোডাক্ট আপনাকে কি এনে দিবে। এখানে আমার একটা স্টোরি শেয়ার করতে হয়। আমার একটা কাস্টমার ছিল যার একটা ফোন কভার আমি পাঠাইছি, তার সাইজে ফিট হয় নাই, জাস্ট বিকজ মানে এটা তার এন্ড থেকে ইনপুটটা ভুল ছিল। যেমন হুয়াওয়ের বিভিন্ন ফোনের এডিশন থাকে 2017, 2018, 19 এরকম। তো ওইরকম একটা ব্যাপার ছিল ওনার ওনার স্যামসাং এর কোন একটা ফোন ছিল যে ওইটা 2019 এডিশন। এখন উনি আমাকে স্পেসিফাই করেন, আমি 20 এডিশন একটা পাঠিয়ে দিছি, সো ফিট তুই না করে আমার নাই ফোন দিলে ওনার। এটার জন্য? না না না, এটা তো আপনারটা না, না না, মানে তুই তো আপনারটা এই অলরেডি। এক্সাক্ট এই কারণে তো ফোন দিছিলি তাই না, 2018 না হ্যাঁ হ্যাঁ 19? হ্যাঁ 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 হ্যাঁ, এই এই যে ওই কাস্টমার থেকে আমার লার্নিংটা হয়েছে, সেই জন্য এখন আপনাকে কল দিছিলাম যে ভাই 2টা এডিশন আছে। তো যেটা হয়েছে, ফার্স্ট টাইম ওনাকে পাঠাইছি, ইনপুটটা ওনার এন্ড থেকে ভুল। উনি হচ্ছে এই প্রোডাক্টটাতে এই ইনপুট ভুল দিছে দেখে সাইজ ফিট হয় নাই। তো এখন উনি হচ্ছে আমাকে বলতেছে যে না আপনি কেন আস্ক করে নিলেন না। আমি মেনে নিছি মাথা পেতে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভুল হয়েছে, আমি একটা প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি। ওই প্রোডাক্টটা যেটা পাঠাইছি ওইটা এবার আমার এন্ড থেকে ভুল হয়েছে। কাভার পাঠাইছি ঠিকই, আমি চেক করতে পারি নাই, দাগ ছিল কাভারে। সো উনি হাতে পারবা বলছে যে কাভারে দাগ কেন, এই সেই হাবি যাবে। আমার বলছি, আচ্ছা ঠিক আছে ওটাও বাদ, আমি একটা পাঠাচ্ছি। থার্ড টাইম ভালো প্রোডাক্টটা পাঠাইছি। তো একটা প্রোডাক্টে আমার প্রফিট মার্জিন খুবই কম। মানে কেউ যদি আমার পেজ ভিজিট করে তাহলে বুঝতে পারবে যে ফোন কভার নর্মালি যেখানে সবাই 500 450 করে সেল করে, আমি সেল করতেছি মাত্র 300 টাকায়।
So আপনি বুঝতে পারতেছেন কত কম প্রফিট মার্জিন, কারণ এই জিনিসটাকে স্কেল আপ করা আমার টার্গেট, সেই জন্য প্রফিটটাও কম রাখছি। যে একটা প্রফিটে মানে একটা প্রোডাক্ট, একটা ফোন কভারে কম প্রফিট আসুক, বাট আমি যাতে 1,000টা ফোন কভার সেল করতে পারি তাহলে হয়ে যায় আমার। সো ওইটা কনসিডার করলে একজনের জন্য 3টা ফোন কভার বানানো ওয়াজ এ হিউজ, মানে লস ফর মি, অনেক অনেক বড় লস ভাই, হিউজ লস। বাট এই জিনিসটা এত ভালোভাবে টার্ন আউট করলো আমার জন্য, ওই মানুষটা আমাদের কাস্টমার এক্সপিরিয়েন্সে এত বেশি মুগ্ধ, উনি ওনার ফেসবুক, ইনস্টাগ্রাম স্টোরি সব জায়গায় আমাদের মানে প্রোডাক্ট এন্ড কাস্টমার এক্সপিরিয়েন্স নিয়ে ব্র্যাগ করলো, উইচ রেজাল্টেড ইন তার 8জন ফ্রেন্ড আমাদের কাছ থেকে অর্ডার করছে। সো আমার যেই লসটা ছিল ওইটা ওভারকাম করে অনেক ভালো অ্যামাউন্ট একটা প্রফিট হয়েছে। তো এইটাই মানে ওয়েন ইউ আর বিং ইন দ্য রিটেল বিজনেস, আপনি এখন যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন না, এখন যে প্রোডাক্টটা ডেলিভার করবেন না, এই প্রোডাক্টের উপর আপনার বিজনেসটা ডিপেন্ড করবে। এইভাবে ভাবা লাগবে। মানে কোনো কাস্টমার যদি বাজে বিহেভ করে, ইটস বেটার যে চুপ করে যাওয়া, বা এই যে বিজনেস ম্যানেজারে একটা অপশন আছে যে তাকে মিউট করে রাখা, যে আপনি তাকে দেখতে চাচ্ছেন না, ঠিক আছে সমস্যা নেই, মানে থাকে প্রবলেমেটিক কাস্টমার, সব বিজনেস থাকে, সব জায়গায় থাকে, তাকে অ্যাভয়েড করেন। বাট আপনি তার সাথে সমান তালে যদি ব্যাড বিহেভ করেন, মানে সে কিন্তু কাস্টমার, তার ওয়ার্ড অফ মাউথের ভ্যালু আপনার থেকে বেশি। আপনি একটা ব্র্যান্ড, সে একজন কাস্টমার। মানে এইটা কখনো হয় নাই যে কোনো ব্র্যান্ড কোনো কাস্টমার নিয়ে বদনাম করছে, ওইটা অনেক দূর গেছে, কিন্তু কাস্টমার ব্র্যান্ডকে নিয়ে বদনাম করছে, এইটা কিন্তু অনেক দূর যায়। তো এই জিনিসটা মাথায় রাখা, এটা আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আর বেস্ট লেসন, সেই জন্য এটা আগে বললাম। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আপনি কতটুকু অ্যাভেলেবল। এখন আপনি কি ওইসব ব্র্যান্ডদের মতো যেটা খালি একটা সার্টেন লেভেলের মানুষই খালি নিতে পারে? আপনার ইউএসপি যদি ওইটাই থাকে যে না আমি পশদের কাছে এই জিনিস বিক্রি করি, তাহলে আপনার কেসটাই আলাদা। বাট আপনি যদি সবার কাছে পৌঁছাইতে চান, প্রাইসটা অনেক বড় একটা ফ্যাক্টর। আর আমার মনে হয় যে এই জিনিসটাই আসলে ব্র্যান্ড গুলার মধ্যে ডিফারেন্সিয়েট করে, যে আমি ওই ব্র্যান্ডটাকে অ্যাফোর্ড করতে পারবো কিনা। আর আস্তে আস্তে যখন আশেপাশে সবাই অ্যাফোর্ড করা শুরু করে, তখন যদি কোনো ব্র্যান্ড আস্তে আস্তে নিজের প্রোডাক্ট গুলাকে স্কেল করে, আমার মনে হয় যে তখন মানে কাস্টমারেরও প্রবলেম হয় না। মানে আমি জিনিসটা এভাবে চিন্তা করি যে একজন আজকে আমার ফোন কভারটা 300 টাকা দিয়ে কিনতেছে, সো সবকিছুর দাম বাড়তেছে, আমার যদি প্রোডাকশনের দাম বেড়ে যায়, আমি যদি ওটাকে 320 বা 350-এ নিয়ে যাই, প্রোডাক্টের কোয়ালিটি যদি আমি ঠিক রাখতে পারি, তাহলে আমার কাস্টমারটা কিন্তু নিবে। তো এইটা আসলে ডিপেন্ড করে, মানে আপনি বিজনেস স্টার্ট করছেন যদি 150 টাকা একটা প্রোডাক্ট সেল করে, এখন যদি আপনি হঠাৎ করে জাস্ট বিকজ আপনার সেল অনেক বেশি, ওটা যদি 500 টাকা নিয়ে যান, আই হ্যাভ সিন ব্র্যান্ডস যারা এটা করছে, আপনি যদি 500 টাকায় নিয়ে যান, আপনি কিন্তু আপনার যে টার্গেট গ্রুপ তাদের হাতছাড়া হয়ে গেলেন। যাদেরকে দিয়ে আপনি শুরু করছেন, যাদের হেল্পের থ্রুতে, তারা আর আপনাকে রিচ করতে পারতেছে না। আমার মনে হয় যে এইটা আমার কাছে অনেকটা বিট্রেয়াল টাইপের লাগে একটা কনজিউমারের পার্সপেক্টিভ থেকে, যে 150 টাকা দিয়ে তাদের প্রোডাক্ট কিনছে, এখন তাদের প্রোডাক্ট 500 টাকা দিয়ে কিনতে হবে, আমি তাদের প্রোডাক্ট কিনবোই না। তো এইটা একটা ব্যাপার যে আপনি কতটুক অ্যাফোর্ডেবল মানুষের কাছে। থার্ড যে জিনিসটা, এন্ড আই কান্ট স্ট্রেস ইট এনাফ, কাস্টমার এক্সপিরিয়েন্স। মানে ফার্স্টেই একটু বলছি, বাট এইটা আর একটু বলা উচিত, যে আসলে একটা প্রোডাক্ট কাস্টমার অর্ডার করছে, সে তাকে আপডেটেড রাখা সব সময়। তার যদি লেট হয়, সে আস্ক করার আগে যে ভাই আমার প্রোডাক্টটা কেন আজকেও আসে নাই, আপনি বলেন যে আপনার প্রোডাক্টটা আজকে আসার কথা ছিল, উই আর রিয়েলি সরি, আমি ডেলিভারি পার্টনার কে কল করেছি, আজকে কেউ পিক আপ করতে আসে নাই, সো এই জন্য আমার পুরো প্রসেসটা একদিন ডিলে হয়ে যাচ্ছে, আশা করি আপনি পরশুদিন পেয়ে যাবেন। এই যে এই ব্যাপারটা না, এইটা কাস্টমারকে অনেক কমফোর্ট জোনে রাখে, কারণ হি ইজ দ্য ওয়ান হু ইজ পেইং দ্য মানি। সে আপনার কাছে অনেক কিছুর জবাব দিতে চাবে। So, আমার কাছে মনে হয় এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে কোনো জিনিসটার মানে একটা জিনিস আপনার দায়িত্ব, সেই জিনিসটা যদি আপনাকে আবার গুতা দিয়ে মনে করায় দিতে হয় অন্য কারো, আমার মনে হয় যে ওই জায়গাটাতে এটা আমার ডিসেবিলিটি। সো এই জিনিসটা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে একটু আগে মাথায় রাখছিলাম, বাট এখন হঠাৎ করে হারায় ফেলছি। আচ্ছা হ্যাঁ, মনে পড়ছে। ওই জিনিসটা হচ্ছে যে আপনি যখন গ্রো করবেন, আপনি আপনার পুরো কমিউনিটিটাকে নিয়ে গ্রো করতেছেন কিনা। আমার কাছে এখন আমার সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমার কাস্টমার কাক্কাতে মোটামুটি 20-30 জন অনেক লয়াল কাস্টমার আছে, যাদের থ্রুতে অনেক অর্ডার আসতেছে। সো আপনি যখন বড় হচ্ছেন, আপনি যখন রিটেল বিজনেসে গ্রো করতেছেন, আপনি আপনার কাস্টমারদেরকে নিয়ে পুরো কমিউনিটি নিয়ে গ্রো করতেছেন কিনা, দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো
এই জিনিসটাই আর কি, যে আপনার যারা রিটার্নিং কাস্টমার তাদেরকে ফ্যাসিলিটেট করা, সেকেন্ড বার অর্ডার দিতে আসলে হয়তো ডেলিভারি চার্জটা না নেওয়া, ছোট ছোট ইনসেনটিভ গুলা মানুষজনের কাছে অনেক বড় বড় মিনিং রাখে। কারণ আপনার এন্ড থেকে সে একজন মানুষ, কিন্তু তার এন্ড থেকে কিন্তু আপনি একটা পেজ, মানে আপনি যখন চ্যাট করতেছেন তার এন্ড থেকে কিন্তু আপনি একটা পেজ। সো মানে তার মধ্যে না ওই ভাইবটা দেওয়া যে আমি একটা পেজ না, মানে আমি আপনার সাথে কনভারসেশন করতে পারি এমনই একটা মানুষ, ওই যে ওই ভাইবটা দেওয়া, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর আমি খুবই অবাক হই মাঝে মাঝে, মানে খুবই আনরিয়েল ব্যাপারটা, বাট হয় যে 2-3 জন কাস্টমার এমন আছে যে হচ্ছে মানে আমাদের পেজের ভাইবটা এমন, বুঝছেন ভাই, যে কাকা কাকা বলে অ্যাড্রেস করি, কি লাগবে এই সে, অনেক ফাঙ্কি টাইপের কথাবার্তা আমাদের পেজে, কোনো ফর্মাল কিছু না। ভাই মিউট করা, মিউট করা। ভাই প্লাস কঠিন কঠিন মার্কেটিং। আপনারা আইমানের মার্কেটিং দেখতে হলে আমরা কমেন্ট বক্সে আমাদের সবগুলো স্টার্টআপের লিংক দিয়ে দেবো, কাস্টম কাকার মার্কেটিংটা দেখবেন। লিটন টিটন কাউরে ছাড়ে নাই। ভাগ্যিস, মানে আই কনসিডার মাইসেলফ অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট বিজনেসম্যান, আমি লিটনের উপর কোনো ছাড় দেই নেই। 44% গন হয়ে যেত আমার। 44% গন হয়ে যেত ভাই। তো এইটাই বুঝছেন, আমাদের পেজের সাথে আমি দেখছি অনেকে খুব সুন্দরভাবে অ্যালাইন করছে। ওই যে যেটা বলতেছিলাম, যেটা আনরিয়েল লাগে, সেটা হচ্ছে যে মানুষজন খোঁজ খবর নিতে নক দেয়। মানে এটা খুবই কি বলে আনইউজুয়াল, যে কি কাকা কি বলে এই যে নক দেওয়া, যে কাকা কি অবস্থা, যে জি কাকা ভালো, যে আপনার কি অবস্থা, হ্যাঁ কাকা আমারও সেই অবস্থা, এই হোলসাম। টাইপের জাস্ট অনেক হোলসাম ভাই। মানে এইগুলা মাঝে মাঝে মন চায় স্ক্রিনশট করে এগুলা করতে, বাট ওইভাবে আর করা হয় না, বাট করবো। বাট এই ব্যাপারগুলো খুব হোলসাম, এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। আমার মনে হয় যে একটা ব্র্যান্ডের সবচেয়ে বড় সার্থকতা এটাই, যে যখন তার মার্কেটিং থেকে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটা বেশি ইনফ্লুয়েন্সিয়াল হবে, মানে তার কাস্টমাররা যখন তাদের কথাটা বলবে। এন্ড অবভিয়াসলি এট দ্য এন্ড অফ দ্য ডে আ গুড প্রোডাক্ট ইজ দ্য লং স্ট্যান্ডিং মার্কেটিং। আজীবন যার কাছে আপনি একবার ফোন কভার সেল করছেন, মানে সেই ফোন কভারটা নিয়ে ঘুরবে, যার কাছেই ভালো লাগবে। আপনি যদি প্রিন্ট কোয়ালিটিটা সুন্দর দেন, মানুষজন জিজ্ঞেস করবে কোথা থেকে করছে, যতবার এটা জিজ্ঞেস করবে ততবার আপনার স্টার্ট আপের নামটা আসবে, যে না এটা কাস্টম কারখানা থেকে করছে, আচ্ছা ঠিক আছে জোস, আমিও করবো তাহলে। তো এটাই আসলে প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করা, কাস্টমার রিলেশনশিপে একটু মনোযোগ দেওয়া, মার্কেটিংটা ঠিকভাবে করা, নট নেসেসারি সবার ফাঙ্কি হইতে হবে, যেটা আপনার সাথে যায় ওইটা করাটাই বেটার আর কি। তো আমার কাছে মনে হয় ভাই, মানে খুবই ছোট একটা জার্নি, এই ছোট জার্নির মধ্যে রিয়েলাইজেশন গুলা বললাম, কারণ অ্যাডভাইস দেওয়ার মতো বয়সের এক্সপিরিয়েন্স এখনো হয় নাই, এগুলো আর কি রিয়েলাইজেশন গুলা। ভালো লাগছে দুইটা ব্যাপার খুব ডিস্টিং তোর এক্সপেরিয়েন্স থেকে, মানে তোর এক্সপেরিয়েন্স না, মানে তোর অ্যাপ্লিকেশন, বিজনেস অ্যাপ্লিকেশন থেকে। একটা ব্যাপার হচ্ছে টু বি ভেরি এক্সট্রিমলি প্রোডাক্ট সেন্ট্রিক অ্যান্ড টু বি ভেরি কাস্টমার সেন্ট্রিক। এই দুইটা ব্যাপার আমি প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করি এবং এই দুইটা ব্যাপারই দরকার। মার্কেটিং মায়োপিয়া বলতে একটা কথা আছে আমাদের মার্কেটিং এ। সো ধর অনেক সময় হয় কি বিজনেস অনেক মায়োপিয়া কাজ করে। মানে মার্কেটিং মায়োপিয়ার ব্যাপারটা হচ্ছে যে তুই যখন তোর মার্কেটিং এর অ্যাকচুয়াল জায়গায় ফোকাস না করে অন্য জায়গায় ফোকাস করতেছিস। তো বিজনেসের ক্ষেত্রে আমরা অনেক সময় যে আমরা আসল জায়গায় ফোকাস না করে এমন নকল নকল জায়গায় ফোকাস দেয়। অনেক স্টার্টআপ আছে যারা ভ্যালিডেশনের পিছনে দৌড়াচ্ছে, অনেক ধরনের স্টার্টআপ আছে যারা শুধুমাত্র হয়তো মিডিয়া বা পিআর এর পিছনে দৌড়াচ্ছে, যে পিআরটা হয়তো ওদের কোনো তেমন কোনো ভ্যালু অ্যাড করতেছে না। আমার কাছে মনে হয় দ্য থিং দ্যাট ক্যান মেক ইউর প্রোডাক্ট বা সার্ভিস ইউর বিজনেস বুম, সেটা হচ্ছে ইউর প্রোডাক্ট ইটসেলফ অ্যান্ড দ্য পেইং কাস্টমার, দ্যাট ইজ তোর পেইং কাস্টমারটা আর কি। তো দুইটা জায়গায় এইখানে তুই ভাই আমার একটা ইনপুট আছে, এই যে হুম, আপনি খুব জোস একটা কথা তুলছেন, পিআর এর যে ব্যাপারটা। এখন আমার পয়েন্টটা হচ্ছে এই জায়গায়, যে হ্যাঁ আমি একটা সেলিব্রিটিকে গিফট পাঠাইলাম, উনি আমাকে এন্ডোর্স করলো ওনার স্টোরিতে বা পোস্টে বা যে কোনো জায়গায়, ওই সেলিব্রিটিটার থ্রুতে আমার এখানে যে মানে ইয়াটা আসলো, ক্রাউডটা বা অডিয়েন্সটা আসলো, যে ট্রাকশনটা আসলো, তাদেরকে যদি আমি স্যাটিসফাই না করতে পারি, এই জিনিসটার দুইটা বাজে ইম্প্যাক্ট হয়। ফার্স্ট অফ অল, ওই মানুষগুলো যারা আমাকে চিনলো, ফার্স্টে আমাকে খারাপ চিনলো, ফার্স্টে আমাকে ভুল চিনলো। সেকেন্ড অফ অল, ওই মানুষটা, যে সেলিব্রিটি আমাকে মানে ভ্যালিডেশন দিছে, তাকে ডাউট করা শুরু করবে। সো দুই দিক থেকে আসলে ব্যাপারটা ক্ষতিকর। এই জিনিসটা আমি যখন নিজে কনজিউমার হয়েছি তখন খুব ভালো মতো বুঝতে পারছি। একজন সেলিব্রিটি, আমি নাম বলবো না, উনি হচ্ছে একটা জার্সি ব্র্যান্ডকে এন্ডোর্স করছে। সো জার্সি ব্র্যান্ডকে এন্ডোর্স করার পর আমি হচ্ছে তাদের পেজে অর্ডার দিছি, দেখলাম যে সেল চলতেছে। আমি অনেক জার্সি পরি, মানে যারা থটস্পট রেগুলার ফলো করবে দেখি যে আমি প্রত্যেক দিন জার্সি পরে এই থটস্পটে আসি, তো আমি অনেক জার্সি পছন্দ করি।
সো জার্সি অর্ডার দিছি, মানে তারা আমাকে লেজিট 13 দিন ঘুরে 14 নম্বর দিন বলতেছে যে ভাই আমাদের সেল ছিল, স্টক শেষ। বাট এটা এটা তারা আমাকে ফার্স্ট দিন বলে নাই। তো ওই ব্র্যান্ডটার প্রতি না আমার খুব নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে। আর তখন আমার ওই সেলিব্রিটির উপর একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে যে হোয়াট ব্র্যান্ডস দে আর এন্ডোর্সিং, মানে তারা না জেনে এমন একটা ব্র্যান্ডকে এন্ডোর্স করলো যারা এইভাবে কাস্টমারের সাথে ডিল করে। সেকেন্ড দিন বললে হয়তো আমাকে যে স্টক শেষ, আমি আর ওয়েট ওয়েট করতে থাকতাম না। So আমি যখন আর কোনো ফলো আপ পাচ্ছি না, আবার ওই জার্সিটাও ওরা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ প্রাইসে দিচ্ছিল, কজ তাদের সেল চলতেছিল। আই ওয়াজ অলসো লুকিং আপ টু দেম। মানে পুরা এক্সপিরিয়েন্সটা যখন বাজে গেছে না আমার, তখন হচ্ছে আমার এটা মনে হয়েছে যে না, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে বুঝা আমি কাদেরকে এন্ডোর্স করতে। আবার এই যে মানে বিজনেস পার্সপেক্টিভ থেকে এটা বুঝা ইম্পর্টেন্ট যে হচ্ছে আমি যাদেরকে এন্ডোর্স করতেছি তাদের যে ম্যাসিভ ক্রাউডটা আসলে আমি সামলাইতে পারবো কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সেলিব্রিটিদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা মাথায় রাখা উচিত যে আমি আসলে কাদেরকে এন্ডোর্স করতেছি, এটাই আর কি। ট্রু, অনেক সময় হয় কি যে সেলিব্রিটিদেরকে তো ওনারা পাঠাইলো না, তো আর অত কিছু চেক করে না। প্লাস হচ্ছে সেলিব্রিটিদেরটা দেখবে যে অনেক সুন্দর করে দেওয়া হয়, বাকিদেরটা অতটা হুম। দেওয়া হয় না, ওই কোয়ালিটিটা মেনটেন করতে পারে না। সো ডিসক্রিপেন্সি চলে আসে। ট্রু ট্রু, এবং আমার কাছে মনে হয় যে being extremely customer and product centric will save a lot of your peers money. So ওইটাই আর কি। এক্স্যাক্টলি। ভাই সেম জিনিসটা যদি হচ্ছে আপনাকে আস্ক করি, আপনি আমাকে যে কোয়েশ্চেনটা আস্ক করছেন এটা আমি আপনাকে আস্ক করতাম, বাট তার আগে আরেকটা কোয়েশ্চেন আমি আপনাকে আস্ক করবো, এটা আমার মাথায় অনেকদিন ধরে ঘুরপাক খাইতেছে, আপনাকে আস্ক করি। আপনি আপনার ওজন আর প্রিয়রা এই দুইটা স্টার্টআপ কখনো কি ইউনিকর্ন লেভেলে দেখতে চান, যে দে আর $1 billion স্টার্টআপ? কখনো না, আমার লাইফের সবচেয়ে বড় এমই হচ্ছে একটা ইউনিকর্ন প্রতিষ্ঠা করে যাওয়া মৃত্যুর আগে। সো আচ্ছা, ডেফিনেটলি আমি পিওরাকে ইউনিকর্ন লেভেলে দেখি। আচ্ছা, ঠিক আছে। সো আপনি হচ্ছে আপনার যে কোনো একটা স্টার্টআপ কি ইউনিকর্ন লেভেলে দেখতে চান। এখন আপনাকে যদি আমি হচ্ছে $1 billion দিয়ে দিই, এমনি দিলাম, এটা আমার আপনার কখনো আমাকে ফেরত দেওয়া লাগবে না, এরপরেও কি আপনি যে পরিমাণ এফোর্ট এন্ড ডেডিকেশন এগুলোর পিছনে দিচ্ছেন, দিতে থাকবেন? যদি দেন তাহলে কেন? তুই আমাকে $1 বিলিয়ন কি জন্য দিছিস সেটাকে বল। কিছুই না, আমি বিল গেটস, আমার $200 বিলিয়ন পয়রা আছে, আমি আপনাকে $1 বিলিয়ন দিয়ে দিলাম, যা বেটা জিলে আপনি জিন্দেগি এখন। তার মানে তুই ঠিক আছে, বলতেছস এটা আপনি যদি কি পিওরার অ্যাকাউন্টে ঢুকে তাহলে এটা ইউনিকর্ন হয়ে গেল, তাই রাইট? এইটা আপনার অ্যাকাউন্টেই ঢুকলো, এখন আপনি আচ্ছা, $1 বিলিয়ন মালিক। সো ওকে। এই স্টেটে এসেও কি আপনি সেম এনার্জিতে কাজ করবেন কিনা এই দুইটা স্টার্টআপের জন্য, বা এগুলাকে, আপনার স্টার্টআপ গুলা কিন্তু ইউনিকর্ন হয় নাই, আপনি বিলিয়নিয়ার হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, আন্ডারস্ট্যান্ডেবল। সো ভেরি অনেস্ট বলতে সেম এনার্জি আসবে না এবং সেম মোটিভেশন আসবে না যদি আমি $1 বিলিয়ন পেয়ে যাই। খুবই নর্মাল, আমি যতই বলি না কেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হইতেছে যে তোর আমার অনেক স্ট্রাগল সহজ হয়ে যাবে। হ্যাঁ, ধর যে তোর থাকে না, টাকা পয়সা মানুষকে কি করে, ইজি করে দেয়। সো বিজনেসের ক্ষেত্রেও হুম, ইজি। ধর যে হুম, তোর হুম, একটা জায়গায় তোর বারবার রিক্সা দিয়ে আসা যাওয়া করা লাগে, তো একটা বাইক কিনে ফেললি। হ্যাঁ, বা একটা জায়গায় তো রিপিটেটিভলি যাওয়া লাগে, যে জায়গাটা তো তো যাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তো একটা ডেলিভারি ম্যান, একটা পার্ট টাইম ডেলিভারি ম্যান রাখলি বা একটা মানুষ রাখলি, So, অনেক কাজ হওয়া যাবে। সো আমার ক্ষেত্রে যদি হয়, ধর আমার একটা ওয়ার্কশপ হবে, আমি যদি $1 বিলিয়ন পাই, পিওরের ক্ষেত্রে যদি বলি আমার একটা ওয়ার্কশপ হবে, বা আমার প্রোডাক্ট কম্পোনেন্ট কিনতে বারবার বিভিন্ন জায়গায় যাওয়া লাগতেছে, ওইখানে আমি একটা ফিক্সড টাইপের অ্যামাউন্ট আগে থেকে দিয়ে রাখতে পারবো, যে আগামী, যেহেতু আমি জানি যে আই হ্যাভ এক্সিস্টিং ডিম্যান্ড, সো আমার ফোরকাস্টিং আছে, তো আমি ওদেরকে বাল্ক আকারে কিনতে পারবো, আমি বারবার যাইতে হবে না। যদি যাইতেও হয় যেগুলো, ওইটার জন্য আমি একটা ডেলিভারি ম্যান বা একটা লোক রাখার সামর্থ্য তখন আমার হবে। তো আমার কাছে মনে হয় স্ট্রাগল গুলো অনেক সহজ হয়ে যাবে। বাট এই যে স্ট্রাগল গুলো যে সহজ হয়ে যাবে, এই জন্য আমি একটু হলেও কমফোর্ট জোনে যাবো, একটু না ভালোই কমফোর্ট জোনে যাবো, এবং টাকা পয়সার ব্যাকআপ আছে, so অত মাথায় চিন্তা করা লাগবে না প্রত্যেকটা পেনি খরচ করার আগে, যেটা একটা বিজনেসের জন্য নেগেটিভ, কারণ বিজনেসের প্রত্যেকটা পেনি শুড বি স্পেন্ড খুব মাইন্ডফুলি এবং খুব ফরকাস্টিক্যালি। সো ওই দিক থেকে আমি কমফোর্ট জোনে যাবো। সো শ্রম দিব না ওইভাবে, হবে না, ব্যাপারগুলো সহজ হবে। যে একটা জিনিস ভালো হবে সেটা হচ্ছে ইকোনমিজ অফ স্কেল, আমি অনেক দ্রুত অ্যাটেন্ড করতে পারবো, আমার অনেক স্ট্রাগল সহজ হবে। সো আমার মাথাটা যেখানে চলাটা উচিত সেখানে চলবে, রাদার দেন জ্যামে বসে থাকা আর এই সেই হ্যান্ডেল করা। এই দুই একটা খালি হেল্প হবে। এছাড়া আমার কাছে মনে হয় যে অনেক নেগেটিভ এফেক্টও পড়তে পারে, যে আমি হয়তো আর আগের মতো রিদমে কাজ করি না, কিন্তু পিওরা নিয়ে যে আমার এক্সাইটমেন্ট এটা কখনো কমবে না। বাট ওভারঅল একটা বিজনেস মাইন্ডসেট থেকে যে আমার কাছে অনেক টাকা চলে আসছে, সেটা তো প্যারা নাই, সো আস্তে আস্তে করি, আচ্ছা আমার আজকে রাত্রে নিতে হবে, সমস্যা নেই, আমি কালকে সকালে ওই প্রোডাক্টটা ডেলিভারি ম্যান দিয়ে আনাবো। So, এই যে কমফোর্ট গুলো, এটা দেখা যায় আমাকে একটু হার্ম করবে।
করবে, বা অনেক সময় রাত জাগবো না। আমার কাছে মনে হবে যে না, এই রাত জেগে যে কষ্টটা করতাম এটা আমি কোনোভাবে মানিয়ে দিয়ে ওইটাকে ইয়া করার চেষ্টা করব। হ্যাঁ, মানে বুঝছস তো কি বলতে চাচ্ছি, এটাই। বুঝতে পারছি। আমার মনে হয় যে এই কোয়েশ্চেনটা প্রত্যেকেই যারা একটা বিজনেস অলরেডি করতেছে বা করতে চায় বা বিজনেসকে স্কেল করতেছে, করা উচিত নিজেকে যে আমি আমার বিজনেসের থ্রুতে যে ফাইন্যান্সিয়াল গোলে পৌঁছাইতে চাই, ওই ফাইন্যান্সিয়াল অ্যামাউন্টটা যদি আজকে আমাকে দিয়ে দেয়, আমি কি স্টিল এই বিজনেসটা পার্সিউ করব কিনা। যদি অ্যান্সার নো হয়, আমার মনে হয় যে এই বিজনেসটা পার্সিউ করে টাইম এন্ড এনার্জি করা মানে ইউজ করার থেকে আরো আরো অনেক ইজিয়েস্ট ওয়ে আছে টাকা আর্ন করার, সে সেগুলো করতে পারে। কারণ ফাইন্যান্সিয়াল ওই অ্যামাউন্টটা দিয়ে যদি ড্রিম এন্ড এইমটাকে কম্পেনসেট করা যায়, তাহলে আমার মনে হয় না যে ইটস ওয়ার্থ ফলোইং। আচ্ছা আচ্ছা, তুই যে কথাটা বললি সেটা, এই কোয়েশ্চেনটা তো তুই আবার রিফ্রেশ মানে থাকে না, আমি আসলে কোয়েশ্চেনটা ফার্স্ট ওইভাবে বুঝতে পারি নাই। কোয়েশ্চেনটা যদি এইটা হইতো যে আমি স্টার্ট আপটা করার ফলে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে পৌঁছাইতে চাই সেটা যদি আমি আগেই পেয়ে যাই, রাইট, হুম হুম আমার হুম হুম। আমার কাছে মনে হয় না আমার কিছু চেঞ্জ হবে, জাস্ট বিকজ আমি আমি আই গেস অনেক গেজাইছি এতক্ষণ। আমার আমার কোয়েশ্চেনটা খুব ইজি ছিল। না না ভাই, আই আই গেট ইট, আই গেট ইট, হ্যাঁ আপনি যেটা বলছেন, বাট আলটিমেটলি আপনার অ্যান্সার এটাই, মানে আমার কোয়েশ্চেনটারই আপনি অ্যান্সার দিচ্ছেন, আমি হ্যাঁ, আপনার বিকজ কোয়েশ্চেনটার অ্যান্সার পেয়ে বিকজ গেছি। হ্যাঁ, বিকজ ইম্প্যাক্ট যেহেতু আমার ফোকাস, সো আসলে ফাইন্যান্স দিয়ে তুই যদি এইটা বলতি যে সামহাউ আমি আপনাকে সেম ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টটা, ফ্রিডমটা গেইন করছেন, না হ্যাঁ। না সামহাউ আমি তো, তুই আমার ইম্প্যাক্টটা আমাকে এনে দিতে পারলি তাইলে হয়তো আমি একটু লেথার্জিক বেশি হইতাম। বাট ফাইন্যান্সিয়াল আচ্ছা আমাকে আচ্ছা। কখনোই কোনো কিছু শান্তি দিবে না। পিওরা ধর বিলিয়ন ডলার স্টার্ট আপ হইলো, বাট মানুষের কাজ হচ্ছে না, ধর মানুষ প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছে, বাট কেনার জন্য কিনতেছে বা হয়তো তাদের লাইফ থেকে খুব বেশি সেভ হচ্ছে না, তখন আমি সবচেয়ে বড় হুম। রকম ভাবে মোটিভেশন ডাউনফল খাবো। সো আমার কাছে ইম্প্যাক্টের আচ্ছা, দাম সবকিছুর থেকে বেশি, সবকিছুর থেকে। এই আর কি। হ্যাঁ, তুই আর কি জানি কোয়েশ্চেন করবি? আমি আপনাকে কোশ্চেন করছিলাম যে হচ্ছে আপনি সেম কোশ্চেন যেটা আমাকে করছেন, যে আপনার এতদিন পর্যন্ত জার্নির কিছু জিনিস যদি আমাদেরকে বলেন। যেমন আমি যদি আপনার আর আমার ব্যাপারটাকে একটু ডিফাইন করি, বেসিক্যালি আমারটা কিন্তু স্টার্ট আপ না, আই হ্যাভ আ বিজনেস, বাট ইউ হ্যাভ আ স্টার্ট আপ। আমি বিজনেসের পার্সপেক্টিভ থেকে বলছি রিটেল ইন্ডাস্ট্রিতে। আপনি যদি এখন স্টার্ট আপ কালচারটাকে একটু মানুষের সামনে তুলে আনেন, যে কি কি প্রবলেম আপনি ফেস করছেন একটা জিনিসকে ছোট থেকে বড় করা পর্যন্ত বা গ্রোয়িং ফেজে। প্রচুর রকমের ধৈর্য এবং জেদ লাগে। ফার্স্টের দিকে আমার ফ্যামিলি থেকে অনেক প্রেশার আসতো, বিকজ স্টার্ট আপের গ্রোথ অনেক স্লো। সাপোজ তুই যদি রিটেলের কথা চিন্তা করস, তোর কিন্তু তুই তোর আম্মুকে মাস শেষে দেখাইতে পারবি যে বেসিক্যালি আমরা হুম। এত টাকা ইনভেস্ট করছিলাম, এত টাকা পাইছি, বা তুই এটা বুঝাইতে এন্ড পারবি যে টু এই বি মাসে অনেস্ট, এই জিনিসটার জন্য এখন আমি এত দৌড়াদৌড়ি করতে পারি, আম্মু দেখতেছে যে না ট্র্যাকশন আসতেছে, ছেলে কষ্ট করতেছে, নিজের পকেট মানি নিজে চালাইতে পারতেছে। ট্রু। এইটাই এইটাই। বাট স্টার্ট আপের ক্ষেত্রে হয় কি যে তোর আমাদের স্টার্ট আপের গ্রাফটা হচ্ছে এরকম হয়, মানে এইটা যদি হয় তোর জিরো মানে এক্স অ্যাক্সিস, তাহলে স্টার্ট আপের হুম হুম গ্রোথটা হচ্ছে তোর এইরকম ভাবে হয়, এইভাবে করে এইভাবে। এই হুম যে জিরোর নিচে থাকে একটা বড় টাইম, এটাকে বলা হয় দ্য ডেথ ভ্যালি অফ স্টার্ট আপ, এবং বলা হয় যে 90% স্টার্ট আপ এই ডেথ ভ্যালি অফ স্টার্ট আপটা ক্রস করতে পারে না। সো ফার্স্টে তো হুম হুম রিটেনশন তো ট্র্যাকশন তো নাই, মাইনাসে থাকে, খালি টাকা ঢালা হয় খালি ওইখানে, টাকা ঢালে 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 ডেথ ভ্যালিটা ক্রস কিছু কিছু স্টার্ট আপ করতে পারে, মোস্ট অফ দ্য কেস ফেল করে। সো আমরা একটা বড় অংশ এখানে পার করতেছি। সো এখন আমরা জানি না পিওরা খুব টেরিবলি ফেল করতে পারে, ওজন খুব টেরিবলি ফেল করতে পারে। এমন না যে প্রোডাক্টটা ফেল করবে, দেখা গেল আমি আর উঠাইতে পারলাম না, আমার বিজনেসম্যান ফেলিওর, আমি এটাকে মার্কেট করতে পারলাম না, আমরা হুম। অ্যাপ্রুভাল পাইলাম না, মানুষ নিল না। প্রোডাক্টটা বুঝলাম, প্রোডাক্টটা চলতেছে, বাট এটা বিজনেসম্যান ফেলিওর, আমার লিডারশিপ ফেলিওরের কারণে কিন্তু পিওরা ক্যান ফেল। তো এই ডেথ ভ্যালি অফ স্টার্টআপের ফ্যামিলি থেকে অনেক প্রেশার আসে, নিজের কাছে সেলফ ডাউট হয় যে আসলে কি হবে, প্রচুর পরিমাণ সেলফ ডাউটে ভুগি আমি, প্রচুর পরিমাণ ভয় থাকি প্রত্যেকটা ভলেন্টিয়ার সাথে কথা বলার সময়, আল্লাহ ওকে তো দিলাম, ওর কোনো ওনার জন্য কি কাজ করবে। আমরা 8টা মোড বানায় রাখছি একটা কাস্টমারের পেইন কিল করার জন্য, 8টার মধ্যে যদি একটাও না কাজ করে তাহলে কি হলো, তাহলে তো আমি পুরোপুরি ফেল। বা প্রোডাক্টে যদি গন্ডগোল দেখা যায়, যেহেতু আমাদের এমভিপিটা এখন অত পলিশ না, মানে মোবাইল যেরকম বা ক্যালকুলেটর যেরকম ওরকম না, কোনো মতে চলতেছে আর কি। তো কোনো মতে চলতেছে বলতে এত খারাপ অবস্থা না, বাট আর কি মোবাইলের মতো পলিশ না যে খুব সুন্দর বাটন বাটন ওইগুলো না, জাস্ট ডিভাইসটা চলার মতো আর কি। তো এইটা নিয়ে একটু প্যারা খাই, তো মাঝে মাঝে সেলফ ডাউট আসে, ফ্যামিলি থেকে প্রেশার আসে, ফাইন্যান্সিয়াল প্যারা আসে, বিকজ যা টাকা আর্ন করবে ওইটা আবার ইনভেস্টমেন্টে যায়, প্রতিবার ইনভেস্টমেন্টে প্রত্যেক মাসে ইনভেস্ট করতে হয় আমাদেরকে।
সবকিছু মিলে অনেক প্যারা আছে, বাট স্টার্ট আপে দাঁত কামড়ায় পড়ে থাকাটা, ছেঁচড়া নির্লজ্জের মতো দাঁত কামড়ায় পড়ে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। গন্ডারের চামড়া ইয়া করে, যে কেউ কিছু বলুক না বলুক, এটা কোনো প্যারা নাই। তুমি তোমার দেখতেছো তোমার 10 মাস পরে তোমার ফ্রেন্ড কিছু একটা শুরু করে তার অনেক প্রফিট আসতেছে, তোমার কিচ্ছু নাই। এই জায়গাগুলোতে ধরে রাখা নিজেকে, এবং কোনোভাবে তোর ফোকাস থেকে না সরা, মানে তুই যে বিগ গোলটা নিয়ে শুরু করছিলি সেটাকে ধরে রাখা। ধর যে তোর পিওরা বানাইতে, আমি পিওরা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তোর পিওরা বানাইতে অনেক প্যারা হচ্ছে, আর তুই দেখতো পিওরার টেকনোলজি ইউজ করে একটা খুচরা প্রোডাক্ট বানান, যে ওটা আবার খুব লাভ এবং খুব ইজি, তুই ফট করে তুই এবার ওইটা বানাইতে চলে গেলি। তোর এই যে পিওরা মিওরা বাদ, ভাই এত দিন ধরে আমি কি করবো ভাই, ইজি মানি আছে আমি গেলাম না। এই সব যদি কোনো করিস, কিছু বিগ গোলটা ইয়া করিস, স্যাক্রিফাইস করে দিস, এই ধরনের অনেক বাধা আছে আমার মোরাল কাছে মনে হয়। ক্যাম্পাসটা, মোরাল ক্যাম্পাস বলছি, মোরাল কম্পাসটা কম্পাস, খুব ইয়া হওয়া লাগবে, কি বলে এটাকে, মানে খুবই পলিশড হওয়া লাগবে আমার ইয়াতে, ভিশনে, যে আমি আসলে এটার থ্রুতে কোন পর্যন্ত যাইতে চাই। ওইটাই মোরাল, ফোকাস, অ্যাটেনশন, মোটিভেশন, সব ক্যাম্পাস ধরে রাখা লাগে। সো স্টার্ট আপ জার্নিটা প্রচুর হেক্টিক, স্টার্ট আপ জার্নিটা খুব বেশি ডেভাস্টেটিং, এবং একটা টাইম এর পর আর মাথা কাজ 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 টাজ করে না, মোটিভেশন পাওয়া যায় না। বাট টু বি ভেরি ফোকাসড অ্যাবাউট দ্য ড্রিম দ্যাট ইউ হ্যাভ স্টার্টেড দ্য জার্নি ফর, ওই ব্যাপারটায় ফোকাস থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় স্টার্ট আপ থেকে আমি এটাই শিখছি, যে টু বি ভেরি কনসিস্টেন্ট অ্যাবাউট ওয়ান থিং। এটা আমি প্রতি লাস্ট 2-3 বছর ধরে একটা জিনিস আসি, আল্লাহ আমাকে এ পর্যন্ত আনছে, আমি জানি না আমি কতদিন পিওরা বা ধরে রাখতে পারবো, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। সো এই একটা লেসন আই ক্যান শেয়ার। আরেকটা ব্যাপার যেটা হইতাছে যে স্টার্ট আপ হোক বিজনেস হোক, আইডিয়া সবার মাথায় গিজ গিজ করে। সো হোয়াট এভার ইউ হ্যাভ, সেই আইডিয়াটাকে এখনই কাজে বা কোনো একটা প্রোডাক্টে বা সার্ভিসে রূপান্তরিত করে শুরু করে দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য পিপল উইল ডাই উইথ আ লট অফ আইডিয়াস ইন দেয়ার হেড, বাট দ্যাট ওয়ন্ট অ্যাকচুয়ালি ম্যাটার। সো এটাই আর কি, যে হোয়াট এভার ইউ হ্যাভ, জাস্ট স্টার্ট। এবং একটা টাইম পর, ইফ ইউ হ্যাভ এ প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট অ্যাকচুয়ালি সার্ভ পিপল অ্যান্ড মেক দেয়ার লাইফ ইজিয়ার অ্যান্ড বেটার, পিপল মানি উইল ফাইন্ড ইউ, ইউ ডোন্ট হ্যাভ টু রাশ ফর ইট, মানে পুশ করা লাগবে না। সো এটা হচ্ছে আরেকটা লেসন। আর লাস্ট অ্যান্ড ফাইনাল থট যেটা আমার কাছে মনে হয়, যে problem solving is very much important for anyone. If you can solve a problem, you will get business out of it. But কোন একটা জিনিস প্রবলেম সলভ না করে আমি একটা জিনিস বানাইলাম এবং এটাকে জোর করে একটা জিনিসের মধ্যে ফিট করার ট্রাই করলাম, এই ব্যাপারটা করলে আসলে লং টার্মে সাস্টেন করা খুব বেশি টাফ হয়ে যায়। সো ইয়া, আমার মনে হয় যে আজকের পডকাস্টের এই এপিসোড থেকে আমি আর রিমেন ভাই খুব, মানে ভালো কিছু বলবো না, কারণ এটা আসলে রিসিভার্স এন্ডে, যেটা আসলে ভালো কিছু নাকি না এটা আপনাদের উপরে রাখলাম। বাট আমাদের আমার 2টা ছোট বিজনেসের জার্নি, রিমেন ভাইয়ের 2টা ছোট স্টার্ট আপের জার্নিতে এখন পর্যন্ত আমরা যেসব ব্যাপারগুলো ফেস করছি, হয়তো যারা এখনো স্টার্ট আউট করতে পারে নাই, এই পডকাস্টটা শুনে তারা এটা রিয়েলাইজ করবে যে স্টার্টিং আউট ইজ নট দ্য অ্যাকচুয়াল হিন্ড্রেন্স, দ্য প্রবলেমস অর দ্য অবস্টিকলস অ্যারাইজেস যখন আপনি স্টার্ট করছেন। অ্যান্ড দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমার ক্ষেত্রে আমি যে লাইফের ফিলসফিটাতে বিলিভ করি, যে জন্য আমার আর্লি শুরু করা, যত আর্লি ফেল করব তত আর্লি লার্ন করব, তত তাড়াতাড়ি জিনিসগুলো ওভারকাম করতে পারবো, এই জন্য আসলে এত আর্লি স্টার্ট করা। আর দেন অ্যাগেন এট দ্য এন্ড অফ দ্য ডে, মানে ইফ ইউ ক্যান ম্যানেজ ইউর ওন পকেট মানি, পার্সোনাল ফাইন্যান্সেস, ওয়াই নট। এবং এটাই। দ্য এক্সপিরিয়েন্স এন্ড লেসন ইউ উইল গেট আউট অফ ইট। এই যে ধর যে তুই 93টা ফোন কভার বিক্রি করছিস, এটার জন্য তোকে কমপক্ষে 50 জন, আমি যদি ধরি প্রতিজন 2টা করে অর্ডার দিছে, যেটা করে না আমি শিওর, কমপক্ষে 50টা মানুষের সাথে তুই কথা বলছিস, তারা বাইং প্যাটার্নটা তুই বুঝছিস, যেটা তোকে বিবিএ তে শিখাবে হয়তো, বা যেটা তুই আগেই শিখে গেছিস। এটাই আর কি, যে দ্য এক্সপিরিয়েন্স এন্ড লেসন ইউ উইল গেট আউট অফ এ বিজনেস অর এ স্টার্টআপ ইজ ইনভ্যালুয়েবল ইন নেচার। আপনি একটা ছোট্ট বিজনেস করেন, আপনি 5 বছর, 5 বছর বেশি বলে ফেললাম, 1-2 বছর কন্টিনিউ করার পর আপনি ছেড়ে দেন, আপনাকে বলতেছেন আপনাকে আজীবন ওইটাই করা লাগবে, আপনার থেকে বেটার কিছু তো যেতে পারেন, আপনি চাকরিতেও যেতে পারেন, বাট আলটিমেটলি বিজনেস করে যেই লেসনটা এবং যেই ভ্যালুটা আপনি আপনার লাইফে অ্যাড হবে, যে এবং সবচেয়ে বড় কথা যে আয়মান যেটা বলছিল, যে হি নাও হ্যাজ টু বেবিস কাইন্ড অফ, যেটা আস্তে আস্তে বড় হচ্ছে, এই যে ফিলিংসটা, একটা জিনিসকে আমি শুরু করছি আস্তে আস্তে আমার চোখের সামনে একটা জিনিস বড় হইতেছে, একটা ও ফার্স্ট মান্থে 93টা অর্ডার পাইছে, ইনশাল্লাহ একদিন ও 93,000 অর্ডার পাবে। এই যে কন্ট্রাস্ট, এই যে স্কেল আপটা, এই জার্নিটা দেখা যায় কত স্যাটিসফাইং,
এটা আপনাকে একটা বেবি ছোট থেকে বড় করতে হবে, এটা জানতে হলে সো প্লিজ স্টার্ট ডুইং উইথ হোয়াট এভার ইউ হ্যাভ। অলসো আরেকটা জিনিস আমার এই জিনিসটা মাত্র মাথায় আসলো, যে আমরা এই পডকাস্টে মোস্টলি আমার আর রিমেন ভাই ইন্টারেস্ট যেহেতু বিজনেস, তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে বিজনেসের সাথে রিলেটেড একটা ব্যাপার যে চলে আসে, বিজনেসের ভালো দিকগুলো বলতে গেলে খারাপ দিকও চলে আসে, স্ক্যামের ব্যাপার স্যাপারগুলো চলে আসে। সো আমরা দুজন যেহেতু মোস্টলি এই দুইটা জিনিস নিয়েই এই চ্যানেলে বা এই পডকাস্টে আমরা কথাবার্তা বলি, তো আজকের এই এপিসোডটা কাইন্ড অফ আমাদের দুজনের জন্য একটা ভ্যালিডেশন যে আমরা যেটা বলি অ্যাকচুয়ালি লাইফে আমরা ওইসব জিনিসগুলোর মাধ্যমে গো থ্রু করতেছি, আমরা গ্রো থ্রু করতেছি। আমরা দুইজন বিজনেসম্যান, অন্টারপ্রেনার যাই বলেন, আমরা দুইজনও ওইটা করতেছি এন্ড ওইসব জিনিস নিয়ে আসলে আমরা আমাদের পডকাস্টে কথাবার্তা বলি। So, এটা আমার জন্য একটা কাইন্ড অফ ভ্যালিডেশন। আজকে পর আমি একটু রিলিফ পাইতে পারবো। কেউ যদি বলে যে, ভাই এত বড় বড় কথা বলেন, আপনি কি করছেন, আমি এই এপিসোডের লিঙ্কটা লিংক পাঠিয়ে দিব পাঠায় তাকে। দিও। ভাই কিছু একটা করছি, বাট যদিও আইমান অনেক দূর আগে গেছি, আমি এখনো খুব ডেভেলপিং ফেজে, বাট দোয়া করবেন আপনারা সো দ্যাট আই As I always say, ভাই, success in a business or a startup is always the gradual success. So আমরা দুইজনই আসলে, আমি আশা করি আল্লাহর কাছে ইনশাল্লাহ যাতে আমরা দুইজনই গ্রাজুয়াল সাকসেসের থ্রুতে অনেক বড় হইতে পারি। এটাই ইনশাল্লাহ। ওইখান থেকে কিছু টাকা আমরা থট স্পটে আমরা ইনভেস্ট করবো, আমরা একটা স্টুডিও Yes, নিব একদিন প্লিজ আমাদের। একটা জুম প্রিমিয়াম আইডি খুব দরকার, প্লিজ সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব। ওইটাই এটাই, ওয়ান সাবস্ক্রাইব ইকুয়ালস টু ওয়ান দোয়া। বান্দা কেউ আমিন না লিখে যাবেন না। সো আইমান, সো উইথ দিস উই হ্যাভ টু কনক্লুড হিয়ার। আই Yeah, গেস exactly. আমি জানি না এই পর্যন্ত কেউ শুনছে কিনা, ইভেন শুনেও কোনো ভ্যালু লাইফে পাইলো কিনা। আই গেস আমরা নিজেদের খুব নার্সিসিস্টিক একটা এপিসোড করলাম, নিজেদেরকে নিয়ে কথা বলছি, কাস্টমার যারা অডিয়েন্স তাদেরকে নিয়ে কোনো কথা বলিনি। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু বিজনেস করতে চায় এমন অনেক মানুষই আমাদের দুইজনের ফ্রেন্ড লিস্টে বা মিউচুয়ালসে অনেকে আছে। সো আমার কাছে মনে হয় যে দিস ক্যান বি অ্যান এডিশন টু দেয়ার নিউ জার্নি, বা কেউ যদি এক্সিস্টিং বিজনেস করে থাকে তার জন্য একটা ভ্যালিডেশন হতে পারে। আমরা অ্যাকচুয়ালি কিছুই করি নাই, বিজনেস ওয়ার্ল্ডটা অনেক বড়। অ্যাপেল ইজ এ $1 ট্রিলিয়ন কোম্পানি, অ্যাপেলের নিচে যারা আছে সবাই একটা ছোট বিজনেস। হ্যাঁ, সো বিজনেস এর কোনো শেষ নাই, মানে ইউ ক্যান নেভার। এখন মানে কিন্তু ভাই মাইক্রোসফট একদম মাইক্রোসফট হয়ে গেছে অ্যাপল কে। হ্যাঁ হ্যাঁ। So you can never claim yourself as a successful businessman. There is no limit. Even Apple-ও কিন্তু বলতে পারে না সাকসেসফুল। অ্যাপেলের অনেক, কারণ অ্যাপেল সোজা কথা ভাই, অ্যাপেল আমাকে কনভার্ট করতে পারে না, আমি Xiaomi চালাই। অ্যাপেল আমাকে এই যে কনভার্ট আমি করতে লোকে আরো আমি Xiaomi ফ্যান, জীবনে পারবে না মনে হয় কনভার্ট করতে অ্যাপেল, অত লাভ নেই। সস্তা না। সো অ্যাপেল তুমি আপনারা যদি দুনিয়ার সবাইকে অ্যাপেল কনজিউমার বানাইতে পারেন তাহলে আপনারা সাকসেসফুল হবেন, বাট এটা সম্ভব না আসলে। সো দেয়ার ইজ নো লিমিট। বিশ্বের এন্ড এক নাম্বার অলসো এইটা সাকসেসের প্যারামিটারও না, মানে এটাই অ্যাপেলের জায়গায় সাকসেসফুল, Xiaomi জায়গায় সাকসেসফুল, আপনার জাস্ট বেসিক্যালি আপনার সাকসেস স্টোরিটাকে ফ্রেম করতে হবে, আর কিছুই না। এটাই। এবং আপনার স্যাটিসফ্যাকশনটা আসলে কোন জায়গায় সেটা বিজনেস দ্বারা ইয়া করার ট্রাই করেন। যে আপনি যদি মানুষকে কেক খাওয়ায় মজা পান, মানুষ ইয়ামি কেক খাচ্ছে বা কেক কাটতেছে, এই ব্যাপারটা দেখে যদি না আপনি একটা কেকের বিজনেস শুরু করেন, ওই মানুষ কেক কাটবে, আপনার পেজকে ট্যাগ করে কেক কাটার ভিডিওস দিবে, বা অ্যামেজিং কেক ফ্রম, মানে আপনার মানুষের জীবনের একটা সুন্দর মুহূর্ত কিন্তু বার্থডে। সো তার বার্থডের অংশ হইতে পারবেন আপনি কেকের বিজনেসের মাধ্যমে। আপনার স্যাটিসফ্যাকশনটা যদি এখান থেকে আসে, আপনি কেকের বিজনেস শুরু করেন, ব্যবসা এমনিতেই হবে। আমার কাছে মনে হয় ব্যবসা করার জন্য ব্যবসা করা কোনোভাবেই উচিত না। ব্যবসা শুড বি এ বাই প্রোডাক্ট। দ্য মেইন থিং উইল বি দ্য ইম্প্যাক্ট, দ্য স্যাটিসফ্যাকশন, দ্য লেসন এন্ড দ্য ভ্যালু ইউ গেট আউট অফ ইট। এক্স্যাক্টলি। আচ্ছা, সো আমরা এবার শেষ করি। সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে সবার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট এপিসোডে আমরা কোনো গেস্ট নিয়ে আসবো আবার। এমান, কি বলিস? ইনশাআল্লাহ ভাই। ওকে, সো আমরা এখানে শেষ করি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।